সবাইকে শুভেচ্ছা। অর্থনীতির 12টাতে আমরা আজকে আছি জ্যোতির রহমান, তৌকির আজিজ এবং আমি মোহাম্মদ রুবাইয়াত সারওয়ার। এবং আমরা আজকে কথা বলবো বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে তিনটি পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক দল বিএনপি, জামাত ইসলামী এবং এনসিপি তারা তাদের প্রস্তাবনা পেশ করে। ব্যাপারটিকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছি এই কারণে যে এটাতে একটা শুভ উদ্যোগ বলা যেতে পারে, এই কারণে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যে কার্যক্রমগুলো হাতে নিচ্ছে সেগুলোকে ভবিষ্যতে যদি টেকসই করতে হয় এবং সেগুলোকে যদি কন্টিনিউ করতে হয়, তাহলে এই চলমান প্রক্রিয়ার মধ্যে রাজনৈতিক দলগুলো অংশীদারিত্ব প্রয়োজন। এবং সেটার একটা সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় এই ইনিশিয়েটিভটাতে। তো সেখানে তিনটি দলই তাদের প্রস্তাবনা পেশ করেছে এবং প্রস্তাবনাগুলো আমরা পর্যালোচনা করেছি। এবং এটা থেকে আরো অনেক দিক নির্দেশনা পাওয়া যায় আহ, এভাবে যে দলগুলো সাধারণ নির্বাচনের পরে কিভাবে দেশ পরিচালনায় শক্তি রাখে এবং তাদের দিক নির্দেশনাগুলো কি সেটা সম্পর্কে একটা ইঙ্গিত এখান থেকে পাওয়া যায়। এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এবং গণতান্ত্রিক রিহ্যাবিলিটেশনের প্রসেসে এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত বলে আমরা মনে করছি। তো আমরা এখানে যে তিনজন উপস্থিত আছি, আমরা তিনজনেই ট্রেড ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করি এবং যেহেতু কর্মক্ষেত্রে সারাক্ষণ এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি, পলিসিস গুলো রিভিউ করছি, তো আমাদের ব্যক্তিগত যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাগুলোর আলোকে আমরা আপনাদের সামনে তথ্যপত্রের মাধ্যমে উপস্থাপন করতে চাই যে আমরা কি মনে করছি। তো আমি প্রথমে তৌকিরের কাছে যাব। যে তৌকির, আপনি তিনটি তিনটি দলের প্রস্তাবনায় পর্যালোচনা করেছেন। আমরা দেখেছি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটা আহ, আহ, ছোট স্ট্যাটাস, হলো গুরুত্বপূর্ণ স্ট্যাটাসের মাধ্যমে আপনি বুঝাতে চেষ্টা করেছিলেন যে তিনটি দলের অবস্থানটি কোথায়। তো অনেকেই হয়তো দেখেনি এই প্রস্তাবনা তিনটি, তো অনেকেই হয়তো দেখেছে। তো আমি অনুরোধ করব আপনাকে যে তিনটি দলের প্রস্তাবনাগুলো কিরকম ছিল এবং সেটা থেকে আপনার ব্যক্তিগত অভিমত কি সেটা যদি একটু আলোকপাত করেন আমাদের কাছে। আমি থ্যাঙ্কস রুবেদ ভাই। আমি ফার্স্টে বলবো যে বিটা ডেফিনেটলি তাদের যে সামিটটা ছিল এটা খুবই ফ্যান্টাস্টিক একটা কাজ তারা করেছে। এবং তাদের যে পারপাসটা ছিল যে বাংলাদেশকে অ্যাজ আ ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন ওইটাকে মার্কেট করা বা সেল করা যেটাই হোক, সেটা মানে ডেফিনেটলি খুবই ভালো একটা ইভেন্ট ছিল ওভারঅল। এই ইভেন্টের পারপাসটা যদি আমরা বোঝার চেষ্টা করি যে বাংলাদেশ কেন, লাইক দেয়ার আর মানে এমার্জিং মার্কেটের মধ্যে অন্তত 30-40টা হয়তো দেশ আছে। সো অনেকগুলো দেশের মধ্যে বাংলাদেশ ওয়াই নট এনি আদার কান্ট্রি, সেখানে কম্পিটিভ অ্যাডভান্টেজটা কোন জায়গাটাতে। তো আমার কাছে মানে যেটা পার্সোনালি মনে হয়, যেহেতু আমি ফাইন্যান্সে কাজ করে আসছি এবং সবসময় এই জিনিসগুলো আমি দেখতাম যে ইটস ইট অলওয়েজ ইউজুয়ালি বয়েলস ডাউন টু মানি ইস্যুস। যে ইজ দেয়ার মানি টু বি মেড ইন দিস কান্ট্রি থ্রু ইনভেস্টমেন্টস, ইজ দেয়ার গোয়িং টু বি ইনাফ রিটার্ন, এবং আমার কি কি হ্যাসেল হতে পারে। আমার সাপোর্ট লাগবে ঠিক আছে, কিন্তু আমার লাইক ইউজুয়ালি ইনভেস্টর যেটা হয় রিস্ক অ্যাভার্স, তাদের এই যে ধরনের রিস্ক এমার্জিং মার্কেট অথবা ডেভেলপিং কান্ট্রিজ থেকে আসতে পারে সেই জিনিসগুলো যেন না আসে, ওইটার উপর তাদের বেশি ফোকাস থাকে। সো আমি ওই পয়েন্টার থেকে, ইন দেয়ার শুজ, আমি যদি এখন আহ, বাংলাদেশের তিনটা পলিটিক্যাল পার্টির এই ডকুমেন্টগুলো দেখি, তখন আমি কি চিন্তা করব, আমি ওইখান থেকে আর কি আমার অ্যানালাইসিসের জায়গাটা ছিল। ফার্স্টে আমি বলে রাখি, এনসিপি, জামাত ইসলামী এবং বিএনপি তিনটা আমি পিডিএফই আমি পড়েছি, কিন্তু এনসিপির আমার পরে একজনের সাথে যে ডকুমেন্টটা ক্রিয়েট করেছিল, তার সাথে আমার পরে কথা হলো। উনি বললেন যে তাদের আরেকটা ডকুমেন্ট ছিল যেটা তারা ভিতরে ইনভেস্টরদের দেখাচ্ছিলেন, যেটা হয়তো বা ফেসবুকে তারা পাবলিশ করে নাই। কিন্তু যেহেতু আম, তারা সবকিছু মানে আমরা ফেসবুকে যেটা পাবলিক ইনফরমেশন ওইটার উপর বেস করেই আমরা কথা বলতেছি, তো আমরা যেটা আমাদের কাছে আর কি অ্যাভেলেবল, আমরা ওইটার উপর বেস করেই তিনটা পার্টিকে আমরা জাজ করব অথবা ইয়ে করব। So, আমি এখানে ফার্স্টে জামাত থেকে শুরু করি। আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। উম, so, এটা ছিল
সো জামাতের যে জিনিসটা আমার কাছে সবচেয়ে ফার্স্ট আর কি চোখে লাগছে যে দেয়ার ডিজাইন ইজ ভেরি গুড। এবং এটা আমরা অনলাইনে সব জায়গায় শুনছি যে দেয়ার ইলাস্ট্রেশন, দেয়ার ব্র্যান্ডিং, এভরিথিং ডিজাইন ওয়াইজ ইটস রিয়েলি হাই কোয়ালিটি। দেন আমি ওদের যদি তাদের ইয়েগুলোতে আসি, পরে ভিতরে কন্টেন্টগুলোতে আসি, তারা মোস্টলি ফোকাস করছে হচ্ছে বাংলাদেশের জুলাইয়ের যে রেভলিউশন হলো ওটার উপরে। তারপরে হচ্ছে তাদের পলিটিক্যাল পার্টি বা তাদের পলিটিক্যাল যেই ধরনের ইনভলভমেন্ট এই জায়গাগুলোতে তারা কিছুটা ফোকাস করলো, তাদের পার্টিটাকে ইন্ট্রোডিউস করলো কাইন্ড অফ। যেহেতু আমরা ধরে নিতে পারি যে যে একজন ফরেন ইনভেস্টর, তাদের কাছে এই পার্টিটা হয়তো বা খুব একটা বা কমন নেম না, অথবা খুব একটা মানে পরিচিত না। তো আমি জামাতের যে ডকুমেন্টটা দেখতেছিলাম, এখানে আমার সবচেয়ে ফার্স্টে যে জিনিসটা চোখে লাগছে যে জামাত একটা অ্যাজ এ ইসলামিস্ট পার্টি, তাদের এগেনস্টে যেই ধরনের ইস্যুগুলো আসতে পারে অথবা যেই ধরনের কনসার্নগুলা ফরেন ফরেন ইনভেস্টরদের থাকতে পারে বলে তারা মনে করে, সেই জায়গাগুলোকে তারা মানে কাইন্ড অফ শুরুতেই অ্যাড্রেস করার চেষ্টা করছে। তো এখানে অ্যাজ অ্যান ইসলামিস্ট পার্টি তাদের মেইন পয়েন্টটাই হয়তো বা ছিল যে আমরা আফগানিস্তানে তালেবানদের মতো বা ওই ওই টাইপের ওই লাইনে হয়তো বা তারা চিন্তা করেছিল যে এরকম একটা ভুল সিগন্যাল যেন না যায়। আমরা যে রিলিজিয়াস মাইনরিটিদের সাথে ইনক্লুসিভিটি, তারপর রিলিজিয়াস হারমোনি, এগুলোর পক্ষে এই জায়গাগুলোতে তারা একটা সিগন্যাল দেওয়ার চেষ্টা করছে। এবং এই জায়গাটাতে আমার মনে হয় তারা একটু মানে বেশি ফোকাস করে ফেলছে। সো কিছুটা তারা, আমি বলবো যে তাদের টোটাল স্টান্সটা ছিল কিছুটা ডিফেন্সিভ এখানে। তারপরে তারা যখন তাদের বিভিন্ন ধরনের কি অ্যাচিভমেন্ট গুলো তাদের 2001 থেকে 2005 যখন তারা ছিল ওই সময় এটা তুলে ধরছে, তো এখানে বিভিন্ন গুড গভর্নেন্স, তারা কি ধরনের আহ, কাজ করছে সেই জিনিসগুলো তারা শো করছে। মোটামুটি জাস্ট একটা লিস্টের মতো যে তাদের বিভিন্ন লিডাররা কোন সময় কি ধরনের অ্যাক্টিভিটিতে ছিল এবং ইয়ে নিছে, ডিসিশন নিছে। তারা উইমেন এম্পাওয়ারমেন্টের উপরে বেশ ফোকাস করছে এখানে। তারপরে হচ্ছে হারমোনিয়াস রিলিজিয়াস হারমোনি বা ওই ওই পয়েন্টগুলোতে তারা যথেষ্ট হ্যামার করছে। তাদের ইকোনমিক ভিশন, আমি আমি আমার কাছে এটা পড়ে যেটা মনে হয়েছে, এটা কিছুটা বয়লার প্লেট, মানে কোনো স্পেসিফিক আমি খুব একটা কিছু পাইনি যে কোন পয়েন্টগুলোতে তারা অ্যাকচুয়ালি বেশি ফোকাস করতেছে। এডুকেশন ভালো করবে তারা, করাপশন কমব্যাট করবে, ফরেন ট্রেড অ্যান্ড ইকোনমিক কোলাবোরেশন করবে, জাস্টিস সিস্টেম রিফর্ম করবে, কিন্তু কোনো স্পেসিফিক কোনো আমি ইয়ে আহ, পাই না যে। এই পয়েন্টে জাস্ট একটু বলতে চাই একটা পয়েন্ট এখানে, যে আমরা কিন্তু 31 পেজে 17 পেজে চলে আসছি। এখন পর্যন্ত কিন্তু ইনভেস্টমেন্ট ক্লাইমেট রিলেটেড কোনো আলোচনা, রাইট, মাত্র একটা পয়েন্ট দেখা যাচ্ছে এখন পর্যন্ত, কিন্তু সাধারণ ইকোনমিক আলোচনা হচ্ছে। কিন্তু ঠিক রাইট। তাদের ইনভেস্টমেন্ট ক্লাইমেট ইকোনমিক, রিলেটেড বা ইনভেস্টমেন্ট রিলেটেড আলোচনা এখনো শুরু হয়নি কিন্তু। রাইট, তাদের 35 পেজের ডকুমেন্টে আফটার 20th পেজ তারা ইকোনমিক ভিশনে আসছে। সো সেটাও এইটা কিন্তু আমি বলবো ইকোনমিক ভিশন, সেটাও কিন্তু ইনভেস্টমেন্টে এখনো ঢুকতে পারেনি কিন্তু তারা। ইনভেস্টমেন্ট এখন হচ্ছে ইকোনমিক ভিশন, রাইট। হুম। তো এখন ইকোনমিক ভিশনে, এবং আমার কাছে যেটা বলছে যে ডকুমেন্টটা আরেকটু কনসাইজ আর একটু প্রিসাইজ হতে পারতো। আহ, তারপরে অ্যাফোর্ডেবল হেলথ কেয়ার এখন স্টিল লাইক দিজ আর অল গুড থিংস, হ্যাঁ, ওয়েন ইট কামস টু ইকোনমিক্স। কিন্তু আপনি কিভাবে করবেন, আপনার এগুলো করতে তো যে কস্ট আছে, ইউ হ্যাভ টু অ্যাজ এ গভর্নমেন্ট আপনাকে একটা কস্ট ইনকার করতে হবে, সেগুলো কোথা থেকে আসবে এই জিনিসগুলো। তারপর সোশ্যাল ইনিশিয়েটিভে আমরা চলে আসছি, এসডিজি গোলস, জামাতে ইসলামীর কমিউনিটি ইম্প্যাক্ট, ডিজাস্টার রিলিফ, হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স। সো দিজ আর অল গুড থিংস, শুনতে খুবই সুন্দর লাগে। কিন্তু ওই যে ইকোনমিক্স একটা 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 পয়েন্ট আছে না যে চিপ টক। তো এখানে হচ্ছে আপনার, আপনি বলতেছেন কিন্তু দেয়ার ইজ নো কস্ট টু ইউ টু সে দিস থিংস। তো ওই জায়গাটাতে আমার আর কি মনে হচ্ছে যে এখানে অনেক বেশি স্পেসিফিসিটির অভাব আছে। তারপরে তারা ঠিক আছে, স্টার্ট আপ কানেক্ট, স্টার্ট আপ হচ্ছে ইকোনমির ইনোভেশন ইঞ্জিন, ইউথ এম্পাওয়ারমেন্ট, এগুলো সবকিছু বলতেছে খুবই খুবই যথেষ্টই বয়লার প্লেট আমার কাছে যেটা মনে হয়েছে। এনার্জি ফিউচার মাস্ট বি ক্লিন, ইকুইটেবল, লোকালি সাস্টেইনেবল। সি এই যে এই জায়গাটাতে আমি পরে বিএনপির সাথে আমি কম্পারিজনে আসবো, কারণ বিএনপিও সিমিলার পয়েন্টে বলছে, কিন্তু বিএনপি ওভারঅল এনার্জি মিক্সটাকে অ্যাড্রেস করার চেষ্টা করছে যে
আপনি তো বাংলাদেশের মতো একটা দেশে সবকিছু রিনিউয়েবলে দিতে পারবেন না, কারণ এটা তো একটা কস্ট থাকে। আপনার তো রিনিউয়েবল যথেষ্ট এক্সপেন্সিভ সোফার। আপনার তো ওই স্কেলটাও নাই তো আপনার, এবং আপনি তো শুরুতেই ওই জায়গাটাতে মুভ করতে পারবেন না। তো এই যে এই জায়গাগুলোতে আমার মনে হয় যে জামাতের আরেকটু পলিসি লেভেলে আরেকটু ইন ডেপথ কাজ এখানে করার একটা। আরেকটু দেখি, আরেকটা বিষয় যে যে পাঁচটা বোধ হয় সাবজেক্টকে তারা তুলে নিয়ে এসছে ইনভেস্টমেন্টে, এখানে কিন্তু জাস্ট একটা ভিশনের কথা বলা হচ্ছে, কিন্তু কোনো ধরনের স্পেসিফিসিটি নাই, অ্যাজ ইউ সেড, যে এক্স্যাক্টলি, এটাতে এক্স্যাক্টলি। টার্গেটটা কি, এটাতে কি করবে, কিভাবে করবে, পাথওয়েটা কি, কোনো ধরনের দিক নির্দেশনা কিন্তু পাওয়া যাচ্ছে না, জাস্ট প্রায়োরিটিটা বোঝা যাচ্ছে তাদের হয়তো। রাইট। তো তাদের প্রায়োরিটি, ওকে, তো তারা মোটামুটি বোঝা যায় যে আহ, মানে ওভারঅল তাদের ভিশন এটাকে যদি আমি আসলেই তাদের ভিশন বলে ধরে নেই, এবং যদি ধরে নেই যে এটা জাস্ট তারা ডকুমেন্টটা পাবলিশ করার জন্য করে নাই, তাহলে আমি বলবো যে তারা যথেষ্ট কি বলবো, সোশ্যাল সেফটি নেটের উপর তারা যথেষ্ট ফোকাস দিচ্ছে এখানে ওভারঅল। এটা ইকোনমিক ডিসকাশনের, ইকোনমিক ডিসকোর্সের একটা পার্ট হতে পারে, কিন্তু ইনভেস্টমেন্ট সামিট রিলেটেড একটা পজিশনিং পেপারে উই নিড মোর ওখানে স্পেসিফিক আমি খুব একটা কিছু রিলেটেড দেখিনি। ইনভেস্টমেন্ট। এবং তোকে আরেকটা পয়েন্ট যেটা আপনি বলছিলেন যে আম, আহ, যে ধরেন আপনার জামাতের একটা বৃহৎ অংশই তারা স্পেন্ড করেছে টু স্টাবলিশ দ্য ফ্যাক্ট যে তারা হয়তো আপনার একটা রাইটিস্ট অর্গানাইজেশন না, পলিটিক্যাল পার্টি না, যে এক্সপিরিয়েন্স না বাংলাদেশের ওইটা। রিস্কটা কম। তো এখান থেকে কি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আসে না, সেটা হচ্ছে যে ভবিষ্যতে অ্যাজ অ্যান অপোজিশন পার্টি or let's say as an arm of the government if they are, আহ, তাদেরকে একটা সিগনিফিকেন্ট অংশই ব্যয় করতে হবে তাদের এই পজিশনিং কারেকশনের জন্য, এবং সেটা করতে গিয়ে তারা কতটুকু আপনার এফেক্টিভলি তারা আসল কাজে মনোনিবেশ করতে পারবে, সেটা কিন্তু আমার জন্য একটা বিগেস্ট কনসার্ন হয়ে দেখা দিচ্ছে বারবার। কারণ তারা যদি বারবার তাদের এই কোর্স, মানে কোর্স পজিশনিংটা, কোর্স কারেকশনটা, এই ব্যাপারটাই সামনে তুলে নিয়ে আসে যে আমরা ফুল রাইট না, আমরা মাইনরিটি প্রোটেকশন করব, আমরা ইনক্লুসিভিটি আনবো, সাস্টেইনেবিলিটি আনবো, সো উই আর অল ইন ফর অল অফ দিস, এইটা বারবার যদি তারা করতে চায় তাহলে কিন্তু তাদের ভিশনটা ক্লাউডেড হয়ে যাবে, তাদের জন্য কিন্তু যথেষ্ট ডিফিকাল্ট হবে টু এনশিওর ইকোনমিক গভর্নেন্স অ্যান্ড ওয়েলবিং। ডেফিনেটলি, কারণ তাদেরকে তো তারা যখন একটা ইকোনমি রান করবে, ওইটা তো একটা মানে ব্যালেন্সিং অ্যাক্ট এট দ্য এন্ড অফ দ্য ডে। কিন্তু তাদের যদি এরকম একটা পিপল প্লিজিং একটা ইয়ে থাকে, স্টান্স থাকে, তখন তারা মানে কতটুকু টাফ ডিসিশন গুলো নিতে পারবে, ওইখানে আমার একটা যথেষ্ট ডাউট আছে। এগেইন এক্স্যাক্টলি। এখানে, সরি। If I could cut in, Pichu. শিওর, জি শিওর, শিওর। সত্যি ভাই। So the other way to think about this is যে আমরা যখন ওয়েস্টার্ন কান্ট্রিতে গ্রিন পার্টি or লেফট উইং পার্টিগুলি যখন মেইন স্ট্রিম পলিটিক্সে মানে sort of মানে they become big enough that their voice is taken seriously, ওরা যখন economic প্ল্যাটফর্ম নিয়ে আসে বা পলিসি ডকুমেন্ট তৈরি করে, দে কাইন্ড অফ লুক লাইক জামাতের from the other side. So Green parties or sort of left wing parties তারা যখন মেইনস্ট্রিমে আসে, they have to spend a lot of time saying, "Yeah, look, we're not extremists. We're green. That doesn't mean that we're going to ban all petrol cars, or we're going to force everybody to wear renewable basically force everyone to go electric cars or battery or anything." They spend a lot of time talking about those kind of mainstreaming, হ্যাঁ, and then they gave a lot of priorities যেটা আসলেই ওদের genuine priority on social safety net, on healthcare and all of those things, right? যেটা মিসিং থাকে সেটা হচ্ছে how are you going to pay for all of those things, how are you going to Right. prioritize, হ্যাঁ? So Jamaat, it seems to me, is doing exactly the same kind of thing but from the other side, spending a lot of time saying we're not crazy people, we're not going to force মানে সব মহিলাদেরকে আমরা জোর করে বাসায় পাঠিয়ে দিব না, and all of those things, হ্যাঁ, we're not going to go and burn down temples, we're not Taliban, এগুলি Right. বলে যেসব জিনিস ওরা প্রায়োরিটাইজ করতেছে, দে প্রবাবলি আর জামাতস প্রায়োরিটি, সোশ্যাল সেফটি সেখানে নেট, হেলথ কেয়ার, এগুলি প্রবাবলি ওরা হয়তো ক্ষমতায় আসলে আসলেই হয়তো এগুলি করতে চাইবে, বাট জ্যোতি ভাই, ভেরি গুড পয়েন্ট, বাট ওইখানে ক্লাউডেডটা হচ্ছে, বাট মানে লেটস সে ওইটাও যদি ধরে নেই, তাহলে জামাত যদি শুনে থাকে আমাদের আজকে আলোচনা, আমরা আশা করবো তারা শুনছেন, যে আমার দিক থেকে অন্তত সাজেশন যেটা হবে যে তাহলে যেটা মানে ফিমেলস লেবার উইমেন্স লেবার ফোর্স পার্টিসিপেশন,
হাউ উইল জামাত এনশিওর যে এটা 36% স্ট্যাটিক হয়ে আছে গত প্রায় 10 বছর ধরে? হাউ উইল জামাত এনশিওর যে এটা 41% যাচ্ছে? এবং ওয়েন আই এম সেইং দ্যাট, সব পলিটিক্যাল পার্টির জন্য আমার যে সাজেশন সেটা হচ্ছে সবাই ধরে নেয় যে আমি সরকার হলেই আমার টার্গেটটা থাকে। এটা কিন্তু না। একটা পার্লামেন্টারি গভর্নমেন্টে আমার মতে অপোজিশন গভর্নমেন্ট সবাই মিলেই সরকার। অপোজিশন অলসো এনশিওরস যে ওই টার্গেটের দিকে যাচ্ছে সরকার, এটাই অপোজিশনের রোল, টু এনশিওর যে ও টার্গেটের দিকে যাচ্ছে, এবং তখন সে ক্লেম করবে যে আমি ইনফ্লুয়েন্স করেছি বলে ওইখানে গিয়েছে। সেটাই হওয়া উচিত ভবিষ্যতের বাংলাদেশের গণতন্ত্র, যেটা কখনো হয় নাই। তো ফ্রম দ্যাট পার্সপেক্টিভ আমার ক্লিয়ার সাজেশন টু এভরিওয়ান, অল দ্য পলিটিক্যাল পার্টিস লিসনিং, ইজ যে ইটস নট অ্যাবাউট আপনারা সরকার গঠন করছেন কি করছেন না। আমরা খুব সুনির্দিষ্টভাবে জানতে চাই আপনাদের ম্যান্ডেটটা কি, এজেন্ডাটা কি, এবং আপনারা সেটা কিভাবে এনশিওর করবেন whether or not you're in the government. Yes. গন্তব্য। Okay, go ahead. তো জামাতের মোটামুটি এটুকুই, আর খুব এক্সট্রা কিছু নাই। তারা যথেষ্ট সময় এখানে, মেইনলি তারা যেটা করছে তাদের পার্টিটাকে ইন্ট্রোডিউস করছে এবং পার্টির কালচারটা সম্পর্কে একটা সিগন্যাল দেওয়ার চেষ্টা করছে। অন টপ অফ দ্যাট তারা তাদের কোন জায়গাগুলোতে ইকোনমিতে তারা প্রায়োরিটি দিবে ওইটা নিয়ে কিছুটা কথা বলছে। কিন্তু এগেইন যেটা আগে আমরা বলছি, কোনো স্পেসিফিক কিছু নেই, খুবই খুবই কুকি কাটার সব কথাবার্তা। আহ, এটাই তো। নেক্সট আমরা আসি তাহলে এনসিপির যেই প্ল্যানটা ছিল। তো এটা ছিল এনসিপির প্ল্যান। আমি একটু জুম ইন করি। সো এখানে তারা বলছে ইন্ডাস্ট্রি, তাদের ইন্ডাস্ট্রি প্রায়োরিটি, এটা এটা হচ্ছে খুবই ছোট একটা 4 পেজের ব্রোশারের মতো। হুম। তো এখানে তারা বলছে যে তারা খুবই হাইটেক সব কাজকর্ম করতে চায়। তাদের কিছু ফোকাস আছে যে তারা লাইট ইঞ্জিনিয়ারিং, হেলথ কেয়ার, লেদার অ্যান্ড ফুটওয়্যার, এগুলোতে তারা হয়তো ইয়ে করবে, ফোকাস করবে। ইভি অ্যান্ড হাইড্রোজেন বেসড ভেহিকেল, এটা কেন তারা অ্যাড করছে আমি খুব একটা শিওর না। কারণ হাইড্রোজেন বেসড ভেহিকেল যেগুলো, এগুলো অলরেডি পুরো ওয়ার্ল্ডে এটা এটা আসলেই কাইন্ড অফ ডিসপ্রুভড হচ্ছে যে এটা ওয়েদার ইট উইল রিয়েলি ওয়ার্ক অর নট। স্মার্ট ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড এআই, রোবোটিক্স, ব্লু ইকোনমি। তারপরে ওদের প্রায়োরিটি ইএসজি ফোকাসড স্পেশাল ইকোনমিক জোন, ডায়াসপোরা এঙ্গেজমেন্ট, ট্যাক্স ইনসেন্টিভ ফর ইএসজি লিডার্স, আইপি ফাইন্যান্সিং অ্যান্ড পেটেন্ট কমার্শিয়ালাইজেশন। তো ওদের এই জিনিসগুলো মানে সবই শুনতে ভালো লাগে, কিন্তু সবচেয়ে বড় যেই ওদের আমি প্রবলেমটা দেখছি যে এটা এটা আমার কাছে যেটা মনে হচ্ছে অনেকটা একটা গ্লসারির মতো ইন্টারনেট বাজওয়ার্ড নিয়ে। তো এখানে নাই এমন কিছু নাই, ব্লক চেইন, এআই, সেমিকন্ডাক্টর, রোবোটিক্স সবকিছু আছে। তো অবভিয়াসলি বাংলাদেশের হয়তো বা এখানে যেতে হবে, কিন্তু একসাথে যখন সবকিছু আপনি দেখবেন তখন দেন ইউ স্টার্ট কোয়েশ্চেনিং লাইক হোয়াটস দেয়ার প্ল্যান রিয়েলি হিয়ার, যে এখানে আসলে তারা কি করার চেষ্টা করতেছে। তো এই জায়গাটাতে আমার মনে হয় আরেকটু When you say everything, ভাবে আরেকটু গ্রাউন্ডেড থাকার একটা চান্স ছিল। এই জায়গাটাতে আরেকটু গ্রাউন্ডেড so হলে when তো you say আরেকটু বেটার। everything, you say nothing. When you say everything, you say nothing. সো সো এটা একটা ইস্যু ছিল, কিন্তু আমি যেটা বললাম যে যিনি এই ডকুমেন্টটা করছে, উনি উনি আমার সাথে রিচ আউট করছিল পরে এবং বললো যে তাদের আরেকটা ডকুমেন্ট ছিল যেটা তারা ওখানে শো করছিল ইনভেস্টরদেরকে। তো এবং ওইটা থেকে তারা মোটামুটি ভালো একটা ফিডব্যাক পাইছে, কিন্তু যেহেতু ওইটা তারা পাবলিশ করে নাই আমাদেরকে, তারা পাবলিকলি যেটা অ্যাভেলেবল করছে ওইটার ওইটার উপরেই আমাদেরকে জাজ করতে হবে। সো ডু ইউ নো ইফ ইউ ডোন্ট মানে ওইটাতে কোনো প্রায়োরিটি এরিয়া ছিল? হ্যাভ ইউ সিন দ্যাট ডকুমেন্ট? আই হ্যাভ সিন ইট, আই হ্যাভেন্ট গন থ্রু দ্য হোল থিং ইয়েট। আচ্ছা। আমি জাস্ট স্কিম করে গেছিলাম। ওখানে তাদের মানে এখানেই যা কিছু আছে এইগুলাই, বাট So your কিছু main critic then still তারা holds করছে। যে প্রায়োরিটাইজেশনের অভাব। আমার কাছে ওইটা মনে হয়েছে। আমি যেটা শুনছি যে আমি তো এই ডকুমেন্টটা ওরা করছে প্রবলে 1 দিন বা 2 দিনে, বুঝলেন, ওদের হাতে খুব একটা বেশি সময় ছিল না। শিওর। তো সো আমি যেটা এটা ওরা জানছি চার করছে দিন ওটার উপর সময় ভিত্তি দিয়েছিল করে। এটা। হ্যাঁ। আমি So, যেটা ওদের জানছি যে 4 দিন বোধহয় সময় দিয়েছিল এটা। 8 দিন সময় দিয়েছিল, রাইট? হুম। সো হুম। তারা তো এটা চার খুব দিন লাস্ট যত মোমেন্টে না। খুব সম্ভব হুম। তো বাট এটা। এখান থেকেও তো কি তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি, আম, দেখেন আপনার again যে খুব ক্লিয়ার ফোকাস নাই কোন ইস্যুস। হ্যাঁ, দে আর টাচিং অন আ লট অফ থিংস, এবং বাট খুব থটফুলি কিনা এটা একটা বিষয়। যেমন ধরেন ইজ অফ ডুইং বিজনেস, এই র্যাঙ্কিং এক্সারসাইজ 2021-এর পরে এটা ডিসকন্টিনিউড। তো ওরাও রাইট। যখন এটা নিয়ে আসছে তার মানে হচ্ছে দের ইজ নট এনাফ রিসার্চ দ্যাট ইজ গোয়িং ইনটু ইট। এটা একটা বড় ইস্যু।
ফেয়ার তারপরে এনাফ। ইএসজি কে এতভাবে প্রাধান্য দিচ্ছে, কিন্তু সেটার সাথে একটা বিষয় আসে, সেটা হচ্ছে যে আমি ইএসজি নিয়ে কাজ করি। আম, কিন্তু এখন মানে আপনি যখন ইউরোপিয়ান ইউনিয়ন মার্কেটের সম্পর্কে কথা বলবেন, ইএসজি ইজ ভেরি গুড টু হ্যাভ। বাট আপনি যখন আমেরিকার রিপাবলিকান সরকারের সাথে ডিল করবেন, ইএসজি ইজ নট হোয়াট ইউ আর প্রমোটিং। সো তার মানে রাইট। হচ্ছে যে উইচ মার্কেট আর ইউ ট্রাইং টু এক্সপ্যান্ড টু, এবং সেই অনুযায়ী আপনি এখানে আপনার প্রস্তাবনাটা পেশ করবেন। তো এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে মানে ওই মার্কেট এন্ড মার্কেট ফোকাসটা আসলে খুব ক্লিয়ার না তাদের কাছে, এনসিপির কাছে, যে কাদেরকে তারা সার্ভ করতে চাচ্ছে। হ্যাঁ, আমি যদি ফার ইস্ট মার্কেটকে কেটার করতে চাই এক ধরনের, তো তাহলে ওই ওই ওটা কিন্তু জামাতের ডকুমেন্টে তো একেবারেই নাই। এখানে কিছুটা আসার সুযোগ আছে, কিন্তু সেটাও করেনি তারা। সো প্রচুর গ্রিন সার্কুলার ইকোনমি এগুলো নিয়ে একেবারে মানে কি বলে, পুরো ডকুমেন্টটাকে অ্যাজ ইউ সেড বাজ ওয়ার্ডস গুলোকে দিয়ে ডকুমেন্টটাকে সমৃদ্ধ করার চেষ্টা করেছে। বাট আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা অবশ্যই চাই যে গ্রিন সার্কুলার ইকোনমি এই বিষয়গুলো কে সামনে রেখে কাজ করতে, টেকসই উন্নয়নকে সামনে রেখে কাজ করতে। কিন্তু আমি যেহেতু এইগুলো নিয়ে অনেক ডিল করি, আমি জানি যে এটার ইকোনমিক কস্ট কতটা সিগনিফিকেন্ট। এবং বাংলাদেশের জন্য, বাংলাদেশের একটা ইনফর্মাল এসএমই ড্রিভেন কান্ট্রির জন্য এগুলো অ্যাডাপ্ট করা ইজ এক্সট্রিমলি ডিফিকাল্ট। বাট অলসো দিজ আর প্রায়োরিটি এরিয়াস। তো তাহলে এগুলাকে যখন আমি অ্যাডাপ্ট করতে চাইবো, তখন এগুলো ইকোনমিক কস্টকে মাথায় রেখে উই নিড টু গেট ইনটু আ প্রিমিয়াম মার্কেট। সো এই প্রিমিয়াম মার্কেট যেটা আমাকে আমার গ্রিন হওয়ার জন্য আমাকে টাকাটা দিবে, সেখানে তো আমি ইনভেস্টমেন্টটা আনার চেষ্টা করছি। তো রাইট। এই যে প্রিমিয়াম মার্কেটে আমি ঢোকার জন্য এই কথাগুলো বলছি, এইটাও কিন্তু দিক নির্দেশনাটা এখানে ক্লিয়ার না। আর রাইট। যদি এই মার্কেট কানেক্টিভিটি, ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের মধ্যে কানেকশন যদি না আসে, তাহলে কিন্তু সাপোর্ট সিস্টেম এবং রুলস আপনার বেসিক্যালি আসবে না, এবং উইচ ইজ এক্স্যাক্টলি হোয়াট হ্যাজ হ্যাপেন ইন দিস ডকুমেন্ট। আমি কোনো সাপোর্ট সিস্টেম বিল্ড করার মেসেজ পাচ্ছি না এটাকে রিলেট করে। এবং পলিসিতে তাহলে কি অনুদোনা থাকবে, ইনসেনটিভস থাকবে, সেটা পাচ্ছি না। যে তাহলে কি আমরা বলছি যে আপনি যদি গ্রিন ইনভেস্টমেন্ট করেন, আমরা আপনাকে এত% ট্যাক্স রিবেট দিব, আমরা আপনাকে প্রেফারেন্সিয়াল ল্যান্ড অ্যাক্সেস দিব, আমরা কি দিব আপনাকে ফর ফর গ্রিনিং? এই কথাগুলো আসে নাই। ইনভেস্টর, হ্যাঁ। And আরেক also at least green investment at Tao I can understand a rationale, right? So I'm a public finance person. So আমার কাছে তখন দেখলাম যে এরকম যে ইউজ অফ সিবিডিসি ফর পাবলিক ফাইন্যান্স, হ্যাঁ, যে ওকে why would we want to have মানে সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি? ওয়াই মানে এটা রেশনালটা কি? ওয়াই মানে এখন আমরা কিছু ইউজ করি না, আমরা 100% টার্গেট হচ্ছে যে গভর্নমেন্ট পেমেন্টস উইল বি থ্রু ডিজিটাল কারেন্সি। মানে it just basically pops out of nowhere, তাই না? রাইট। সো এখানে অনেকটা যেটা হয়েছে যে ইউজিং টেকনোলজি ফর দ্য সেক অফ ইট রাদার দেন কোনো সলভিং এ প্রবলেম, it kind of এক্স্যাক্টলি, seems like that, হ্যাঁ। right? আরেকটা জিনিস হচ্ছে আমি ইয়ে নিয়ে বলবো, ইএসজি নিয়ে। স্পেশালি এখন গ্লোবালি যে ইন্টারেস্ট রেট যেরকম একটা জায়গায় আছে, যে এখানে কিন্তু আপনার কস্ট অফ ফান্ডস অনেক হাই, কস্ট অফ ক্যাপিটাল অনেক হাই, যেহেতু ইন্টারেস্ট রেট এখন ফেড কত 5%-এর মতো। তো ওভারঅল গ্লোবালি তো এটা অনেক উপরে আছে এরকম। আমরা তো এই কোয়ান্টিটেটিভ ইজিং এর 0% রেটের ওই রেজিমে তো আমরা আর নাই। সো ওই সময়টা ছিল যে তখন চিপ ক্যাপিটাল ছিল, অনেক ইএসজি ফান্ডে অনেক জায়গায় ইনভেস্টমেন্ট অনেক কিছু হয়েছে। বাট এখন গোয়িং ফরওয়ার্ড, আমার যেটা মনে আছে যে যখন ফেড ইন্টারেস্ট রেট বাড়ানো শুরু করলো, ইএসজি ফান্ডগুলো হচ্ছে তারা ছিল ওয়ার্স্ট পারফর্মিং। তো তাদের রিটার্নগুলো সবচেয়ে খারাপ ছিল, তারা ওয়ার্স্ট পারফর্মিং ছিল। তো এই জিনিসটাও আমার মাথায় রাখতে হবে যে এখন একজন ইনভেস্টার যার হচ্ছে রিস্ক ফ্রি রেট হচ্ছে 5%, 6% এরকম করে, তো তাকে আমার যেই ধরনের রিটার্ন দিতে হবে এত কস্টলি, আমি ইএসজি মেকানিজমের থ্রুতে তো আমি তাকে ওই রিটার্নটা সে হয়তো বা পাবে না এখানে, টু বি ফ্র্যাঙ্ক। তো আপনার তো ওইটাও মাথায় রাখতে হবে যে এটা আপনার কিভাবে আপনি, মানে আপনার ফাইন্যান্সিয়াল প্রপোজিশনটা কি এখানে, এন্ড অফ দ্য ডে। তো বেসিক্যালি আমাদের দিক থেকে এনসিপির জন্য মেসেজ হচ্ছে যে একদিকে গুড যে ইউ আর আ গ্রিন পার্টি, মেবি, হ্যাঁ, লেটস টেক দ্যাট। বাট ফ্রম দ্যাট পার্সপেক্টিভ তাহলে আপনাদেরকে তাহলে আহ, ওই ধরনের রিসোর্সেস আপনাদের তাহলে থাকতে হবে যারা এগুলোর ডিটেইলস এবং কমপ্লেক্সিটিস এবং আপনার ইমপ্লিমেন্টেশন রিয়ালিটিস ফিজিবিলিটিস সম্পর্কে ধারণা রাখেন, এবং ওই মার্কেটটাকেই তাহলে সেন্টার করে আপনার পলিটিক্স ইভলভ হওয়া উচিত।
আরেকটা জিনিস তাদের যে জিনিসটা ভালো যে কেপিআইস টু ট্র্যাক ট্রান্সফরমেশন। আমি একটা জিনিস বলবো যে প্রত্যেকটা পার্টি যদি তাদের কিছু ইয়ারলি কেপিআই রাখে, যেটা আমরা ট্র্যাক করতে পারবো, একটা থার্ড পার্টি ট্র্যাক করতে পারবে, ওইটা ওইটা ভালো হবে ওভারঅল। কারণ সবকিছু তো আপনার একটা ইয়ে থাকা দরকার। তো কেপিআইটা একটা ভালো ইয়ে এর জন্য। তারপরে আর কি আছে এখানে, জিরো ট্যারিফ অন ক্যাপিটাল গুডস ইম্পোর্টস ফর হাইটেক ইন্ডাস্ট্রিজ। এখানে অবশ্য এখানে ইএসজি দেখা কিছু। যাচ্ছে ইএসজি কমপ্লায়েন্সের জন্য আসলে আমি একটু স্ট্যান্ড কারেক্ট করছি, আমার এখানে কিছুটা আসলে ছিল, আমি এটা মিস করেছি। ট্যাক্স ট্যাক্স হলিডে বা ইএসজি কমপ্লায়েন্স কোম্পানির কিছু জন্য কিছু আপনার আছে। কর্পোরেট ট্যাক্স কিছুটা আছে, হ্যাঁ। তো ওভারঅল ইটস এ গুড স্টার্ট একটা নতুন পার্টির জন্য। ওরা এই ডকুমেন্টটা যখন ক্রিয়েট করছে দে আর লাইক হোয়াট 30-40 days old probably. So for that এটা decent, long way to go, কিন্তু ইটস এ স্টার্ট। এরপরে আমি আসি বিএনপির জি ডকুমেন্টটাতে। বিএনপির $1 trillion ইকোনমি। তারা শুরু করছে হচ্ছে যে তাদের প্রিভিয়াস জিয়াউর রহমানের টাইমের ইকোনমিক রিস্টোরেশন। আমি তাদের এক্সপোর্ট ভলিউম এটা ভালো একটা ইনক্রিজ করেছিল ওই সময়। তারপর অ্যাক্সিলারেটেড গ্রোথ, জিডিপি অফ বাংলাদেশ। আমার এই এই পয়েন্টটা, এইটা একটা বেশ ভালো মেসেজ ছিল ফ্রম দেয়ার অ্যাক্টিং চেয়ারম্যান। এখানে যথেষ্ট ইন ইন ডিটেল মানে ডিটেলে তারা গেছে একটা, মানে এটা আমি যেরকম এক্সপেক্ট করছিলাম যে নর্মালি এই মেসেজগুলো খুবই ব্ল্যান্ড বা খুবই স্পেসিফিক, কোনো স্পেসিফিসিটি ছাড়া থাকে, এটা এরকম ছিল না। So এই জায়গাটা আপনি যদি দেখেন, to this end we are committed to implementing the following comprehensive reforms, modernizing Bangladesh's bankruptcy legislation to provide certainty and protection for foreign investors. এটা যেমন একটা ভালো পয়েন্ট, কারণ আপনার অনেক রকমের ইনভেস্টরদের মধ্যে তো খালি ইকুইটি ইনভেস্টর নেই, আপনার ফিক্সড ইনকাম ইনভেস্টর বা ওইরকম বন্ড বন্ড ইনভেস্টর তারাও আছে। সো তাদের জন্য মনে করেন অনেক রকমের লাগে। সো আপনার লেজিসলেটিভ কি, আপনি লেজিসলেশনে কি ধরনের চেঞ্জ আনবেন, তাদের কি ধরনের প্রোটেকশন থাকবে। এলিমিনেটিং অবস্টিকলস টু ডিভিডেন্ড রিপ্যাট্রিয়েশন ফর ফরেন ইনভেস্টার্স, এটা আরেকটা প্রবলেম। এখন আপনি যদি এখন বাংলাদেশের স্টক মার্কেটের দিকে তাকান, যত মাল্টি ন্যাশনাল এমএনসি গুলো আছে, অনেকের এটা বড় প্রবলেম হচ্ছে, ইভেন 2 বছর আগের থেকেই ছিল, যে তারা ডিভিডেন্ড রিপ্যাট্রিয়েট করতে পারতো না। সো এফডিআই যেটা ছিল সেটা ওইটা হয়তো অ্যাড হয়ে ওই এফডিআইটা যা হয়তো ওইটাই দেখাইতো। তারপরে স্ট্রেংথেনিং বোথ ফিজিক্যাল অ্যান্ড ডিজিটাল অ্যাসেট প্রোটেকশন লস অ্যান্ড ফ্রেমওয়ার্কস অ্যান্ড এনহ্যান্সিং ডেট রিকভারি মেকানিজম, হুইচ ইজ রিয়েলি গুড। ডেট রিকভারি মেকানিজম এখানে বাংলাদেশের এটা হয়তো বা এনপিএল এর জন্য কাজে আসতে পারে। ক্রিয়েটিং এক্সপেডিটেড অ্যান্ড সিম্পলিফাইড এক্সিট পাথওয়েজ ফর ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইকুইটি ইনভেস্টার্স। এই জিনিসটাও যেমন তারা বুঝতে পারছে, কারণ বাংলাদেশের প্রাইভেট ইকুইটি বলেন অথবা আপনার ভেঞ্চার ক্যাপিটাল বলেন, তার যদি এক্সিট নিতে হয়, আপনি ট্রান্সপারেন্ট ওয়েতে কিভাবে এক্সিট নেবেন? আপনি একটা ভিসি অথবা প্রাইভেট ইকুইটি হলে আপনি যেই কোম্পানিটাতে ইনভেস্ট করছেন ওটাকে আপনি পাবলিক ইকুইটি মার্কেটে নিয়ে আসবেন, আইপিও করবেন। পাবলিক ইকুইটি, ওইখান থেকে আপনি হয়তো 1 বছর আপনার লক ইন পিরিয়ড থাকবে, তারপর আপনি ওইটা শেয়ারটা সেল করে বের হয়ে যাবেন ওইখানে। তখন আপনার যেহেতু শুরুতেই তারা বলছে রিপ্যাট্রিয়েশন, তো ওইটা আপনি বিদেশে নিয়ে যেতে পারবেন টাকাটা। সো ওইটা একটা ভালো একটা, আমি বলবো যে মানে ভালো একটা মেকানিজম হতে পারে। স্ট্রিমলাইনিং রেগুলেটরি প্রসেসেস ফর মার্জার্স অ্যান্ড অ্যাকুইজিশন, ডিসেন্ট, ভালো পয়েন্ট। তো তাদের এই পয়েন্টগুলো আমার কাছে বেশ ভালো লাগছে। equally committed to tackling corruption in power and energy sectors, renewable energy development and domestic, and so ভালো কিছু সিগন্যালিং এখানে আছে। ওকে, এখানে কিন্তু আহ, একটা বিষয় একটু জাস্ট আমি ফ্ল্যাগ করি, যে 5টা পয়েন্ট এখানে উপরে আছে হুম, কম্প্রিহেনসিভ রিফর্মস এর, এই 5টাই কিন্তু ইনভেস্টার্সদের মেজর পেইন এক্স্যাক্টলি, পয়েন্ট। এবং দিস এক্স্যাক্টলি, ইজ ভেরি গুড অ্যাবাউট বিএনপিস প্রপোজাল, যেটা আমরা রিভিউ করলাম, যে তারা শুরুতেই ইনভেস্টার্সদের 5টা মেজর পেইন পয়েন্ট নিয়ে খুব ক্লিয়ারলি বলছে যে তারা কি করতে চায়। রাইট, এবং রাইট। দিস ইজ ভেরি গুড অ্যান্ড দে নিড টু রিয়েলি অ্যাডহেয়ার টু ইট। হুম। এবং And এটা হ্যাঁ, also এবং this যে তারা মানে ফার্স্ট পেজে এই জিনিসটা রাখছে। not just that, এখানে we can also see যেরকম যে these are things that যেটা করতে গেলে পরে you need a parliamentary legislative vehicle, হ্যাঁ। সো দে ক্যান দেন সে যেরকম যে আমরা যদি ইলেক্টেড হই তাইলে পরে আমাদের যদি পার্লামেন্টে মেজরিটি দাও, তো মানে ইফ উই হ্যাভ মেজরিটি, দিস ইজ আ ল উই আর গোয়িং টু পাস। সো রাইট, যেভাবে রাইট, আর কি তারা যখন ওই আগের যেসব রিফর্ম পিরিয়ড এরিয়া দেখাইছিল, যে দে পাস্ট কোম্পানি, দে পাস্ট ফরেন ইনভেস্টমেন্ট অ্যাক্ট জিয়াউর রহমানের আমলে, দে আপডেটেড দ্য কোম্পানি অ্যাক্ট খালেদা জিয়ার প্রথম গভর্নমেন্টের সময়,
91-এ না 92-তে কখন জানি। তো সেরকম তারা বলতেছে যে এরকম যে আমরা আমরা মানে এই এই কাজগুলি করতে গেলে পরে আমরা একটা লেজিসলেশন দিয়ে করতে হবে আমাদেরকে। সো নট অনলি যে আমরা খালি করব, আমরা কিভাবে করব সেইটাও ইমপ্লিসিট ইন দ্যাট, যেরকম রাইট, যে আমরা পার্লামেন্টে গিয়ে আমরা একটা আইন পাস করব, তারপরে সেটা ইমপ্লিমেন্ট করব, ভেরি রাইট। কংক্রিট মেজার্স। আরেকটা জিনিস যেটা আমার বিএনপি ডকুমেন্টটাতে মনে হয়েছে, দে নো দেয়ার অডিয়েন্স, যে এটা তারা কাদের জন্য এটা লিখতেছে। এনসিপি আর জামাতের ডকুমেন্ট দুইটা আমরা দেখে মনে হয়েছে যে দে রো দোজ ফর দ্য ভোটার্স, নট ফর আ প্রাইভেট ইনভেস্টর। ভেরি গুড। এইখানে আমার দেখে মনে হচ্ছে, হ্যাঁ, তো এখানে হচ্ছে আমি যে এটা দেখে আমার মনে হচ্ছে এখানে অডিয়েন্সটা আসলেই যে বাইরে থেকে একজন লোক আসবে, সে ইনভেস্ট করবে, তার কোন কোন জায়গাটাতে একদম ফ্রম ডে ওয়ান তার পেইন পয়েন্ট কোথায় কোথায়, সেই জায়গাগুলো ওরা অ্যাড্রেস করার চেষ্টা করছে। ওরা যথেষ্ট ডিরেগুলেশনের কথা বলছে, আমি মানে আমার ঠিক মাথায় আসতেছে না, কিন্তু এখানে ওইরকম একটা সিগন্যাল ছিল যে তারা যথেষ্ট ডিরেগুলেশনের দিকে যাবে। কারণ এখানে তো থাকে বা, কারণ বাংলাদেশের মতো জায়গায় রেগুলেশন মানে এখানে একটা রেঞ্জ সিকিং এর একটা অপরচুনিটি ক্রিয়েট হয়, ওই জায়গাগুলোতে তারা হয়তো বা অ্যাড্রেস করার চেষ্টা করছে। সো ওভারঅল আমার কাছে এই চেয়ারম্যানস মেসেজটা, এটা ভাইস অ্যাক্টিং চেয়ারম্যানস মেসেজটা, এটা আমার কাছে যথেষ্ট মনে হচ্ছে যথেষ্ট মিটি, এখানে যথেষ্ট মানে কন্টেন্ট আছে প্রপার। তারপর এখানে এখানে বিএনপির হিস্ট্রি নিয়ে তারা কিছুটা কথা বলছে, প্রমোশন অফ প্রাইভেট সেক্টর ফরেন ইনভেস্টমেন্ট, এবং তাদের যথেষ্ট যেহেতু আহ, কথা বলার মতো অনেক রকম ইয়ে ছিল তাদের হিস্ট্রি থেকে, তো তারা অনেক কিছু বলতে পারছে এখানে। তারপরে হচ্ছে ইনভেস্টমেন্ট প্রমোশন 2000। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে দুটো ইস্যুই আসছে। সেটা হচ্ছে যে অনেকেই বলেছে যে তারা তো 2007 থেকে, সরি 8 থেকে আওয়ামী লীগ সরকার আমলের বিষয়গুলো আনে নাই। তারা তাদের কথাগুলো বলেছে, উইচ অবভিয়াসলি অ্যাজ আ পলিটিক্যাল পার্টি সেন্সিটিভিটি আছে, তারা জিনিসটা আনবে না। বাট এটাকে আমি মনে করি একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এর আগে বিএনপি কি করেছে সেটাকে সামনে তুলে নিয়ে এসে তারা একটা কনফিডেন্স বিল্ডিং এর চেষ্টা করেছে, এভিডেন্স গ্যাদার করেছে যে রাইট, তাদের একটা রিচ হিস্ট্রি আছে যেটার উপরে তারা বিল্ড করতে পারবে। এবং আমি নিজেও যে জিয়াউর রহমান সময়কার যে বিষয়গুলো ওরা সামনে নিয়ে এসেছে, আমাদের মাথায় কিন্তু এগুলো থাকে না। তো ইটস এ ভেরি গুড এক্সারসাইজ দ্যাট দে ব্রট ইট রাইট, ইন ফরওয়ার্ড এন্ড আর সেইং যে আমাদের সরকার যদি হয় তাহলে আমরা একটা কন্টিনিউটি রাখবো। বাট প্রবাবলি আন্ডার দ্য টেবল ইফ দে আর ডুইং ইট, আমার মেসেজ এটাও হবে যে আওয়ামী লীগ সরকার কি করেছে, কোনটা ভালো করেছে, সেটাও তারা যাতে করে বিল্ড করে এবং সেটা ইনভেস্টারদের সাথে সে বিষয়ে তারা কথা বলে। কারণ ইনভেস্টার্সরা কন্টিনিউইটি চায়, তারা সারাক্ষণ রেডিক্যাল চেঞ্জেস চায় না। তো এখন যদি বিএনপি সেই মেসেজটা ইন্টারনালি অন্তত দিতে পারে ইনভেস্টরদের কাছে, না আওয়ামী লীগ সরকারের ভালো দিকগুলোকেও আমরা বিল্ড করছি, দ্যাট উড বি আ গুড থিং। রাইট। সো তাদের ডকুমেন্টে যথেষ্ট মানে ডেটা ড্রিভেন, এবং যেটা বলবো যে এটা ফ্রম আ সিগন্যালিং পয়েন্ট অফ ভিউ ইটস প্রবাবলি দ্য বেস্ট ডকুমেন্ট হিয়ার। তাদের এই জায়গাগুলোতে আমার অ্যাকচুয়ালি দিজ আর মাই ফেভারিট। তারা অ্যাড্রেসিং দ্য কারেন্ট ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জেস, বিএনপি প্রপোজালস। তো তারা ফার্স্টে একটা ইস্যু ধরছে এখানে যে ঠিক আছে, সোরিং ইনফ্লেশন, এখানে ইনফ্লেশন 10% বা তারও উপরে। ওয়ে ফরওয়ার্ড কি, তারা হচ্ছে তারা ফিসকাল ম্যানেজমেন্ট, ওই ওই জায়গাটাতে তারা ফোকাস করছে, তারা হয়তো এসএমই লোন দিবে, অনেক কিছু করবে। তারপরে ওয়ে, হ্যাঁ, তারা একটা ছোট একটা পলিসি বা একটা দিছে যে দিস আর দ্য থিংস উই আর গোয়িং টু ডু। আহ, তারপরে হচ্ছে তারা এই জিনিসটা যেমন মেনশন করছে, লুজ ফিসকাল পলিসি ক্যান লিড টু এক্সেসিভ মনিটাইজেশন অফ দ্য ডেফিসিট, eroding monetary policy objectives, as well as public spending that contributes to demand-driven inflationary pressures. On the structural side, inflation could be due to high import production costs. তারা মোটামুটি ইম্পোর্টেড ইনফ্লেশন এটাও অ্যাড্রেস করতে চায় বাংলাদেশে, এটা একটা ইস্যু। Inefficiencies and irregularities in supply chain, extortion of all these, সবকিছু তারা মোটামুটি ইয়ে করছে। তো তারা যে তারা বলছে যে ওকে ঠিক আছে, বাংলাদেশ ব্যাংক যদি একটা মনিটারি পলিসি নেয় ইনফ্লেশন ট্যাকল করার জন্য, এখানে কিন্তু তার একটা সিগন্যাল মানে করবে কি করবে এটা পরেরটা পরে, কিন্তু একটা সিগন্যাল দিয়ে রাখছে যে হ্যাঁ আমরা ফিসকাল পলিসি তখন ওইভাবেই ডিজাইন করবো যেন ওইটার এগেনস্টে না চলা যায় মনিটারি পলিসি। তারপরে হচ্ছে আপনার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, এটা নিয়ে তারা বলছে এখানে ঠিক আছে আরেকটা শর্ট টার্ম। ইম্পর্টেন্ট জিনিস কি, যে গিভেন দ্যাট দে হ্যাভ শোন দ্যাট দে আন্ডারস্ট্যান্ড দ্য লিঙ্কেজেস, রাইট, যদি না করে, কথার কথা রাইট, যেরকম যে বিএনপি পাওয়ারে আসতো করে ওরাও মানে মানে আওয়ামী লীগের মতো করে আর কি ডেফিসিট ফাইন্যান্সিং করলো, ওরাও ওইভাবে মানে ইন্টারেস্ট রাইট, রেট ক্যাপ করে ক্রেজি থিংস করা শুরু করলো, তখন কিন্তু আমরা বলতে পারবো যে এরকম যে ইউ ডোন্ট হ্যাভ দ্য এক্সকিউজ যে তোমরা বুঝো না, রাইট, ইউ শোড দ্যাট ইউ অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড
the connections here, and yet you are doing this. This is actually, Right? it goes both ways. That এখন বোঝাচ্ছে It যেরকম goes যে both ways. I'm signaling to you that I understand, and Right. তারপর আমি যদি পাওয়ার এসে না করি, you can tell me that you told me that you understand, you showed that you understood, Yep. and yet you are doing this. Yep. হ্যাঁ, তো তখন বাংলাদেশ ব্যাংক যদি ইয়ে রাখে, ইন্টারেস্ট রেট অনেক হাই রাখে ইনফ্লেশনের কারণে, এখন বিএনপি যদি তখন কনস্ট্যান্টলি ডেফিসিট ফাইন্যান্সিং করতেই থাকে ওই সিচুয়েশন, তখন আমরা ডেফিনেটলি এটা পয়েন্ট আউট করতে পারবো তখন। তারপরে ডিক্লাইনিং ফরেক্স রিজার্ভ, এটা নিয়ে তাদের ওয়ে অ্যাহেড হচ্ছে এনশিওর কম্পিটিটিভ এক্সচেঞ্জ রেট উইথ লেস দ্যান 5% ডিফারেন্স উইথ প্যারালাল রেট মার্কেট। যেমন যথেষ্ট এটা স্পেসিফিক, কিন্তু এটা আমি জানি না, এটা তো বাংলাদেশ ব্যাংকের এটা ইয়ে করার কথা। যাই হোক, ওয়ার্ক উইথ পার্টনার গভর্নমেন্টস টু লঞ্চ প্রোগ্রামস টু ফ্যাসিলিটেট স্কিল বিল্ডিং অ্যান্ড মাইগ্রেশন। এটা হচ্ছে মিড টার্ম। সো তারা কিভাবে আরো বেশি আর্ন করা যায় রেমিটেন্সের থ্রুতে, যেহেতু রেমিটেন্সের আমার কাছে, আমার নিজের কাছেও যেটা মনে হয় যে রেমিটেন্সের সেন্সিটিভিটি অনেক বেশি, আপনি একটু বেশি আরওআই অনেক হাই ওয়েন ইট কামস টু রেমিটেন্স। আপনি রেমিটেন্স ইনক্রিজ করার জন্য আপনি যদি যা ইনভেস্টই করেন ওইটা অনেক অনেক হাই রিটার্ন আপনার ব্যাক করে যদি আপনার ঠিকঠাক ইনভেস্ট করতে পারেন। লং টার্ম ডেভেলপমেন্ট পলিসিস পারসু এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, এই জায়গাটাতে আমার কাছে এই পয়েন্ট আমার খুবই ভালো লাগছে। শর্ট টার্মে তারা একটা কাইন্ড অফ মার্কেট ড্রিভেন এক্সচেঞ্জ রেটের কথা বলছে। মিডিয়াম টার্মে যেহেতু রেমিটেন্স ছাড়া খুব একটা রাস্তা নাই, সো মিডিয়াম টার্মে তারা বলছে যে রেমিটেন্সের উপর ফোকাস করা, আর লং টার্মে এক্সপোর্ট ড্রিভেন, এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, এই জায়গাগুলোতে। সো তারা যে এই জিনিসটা বুঝে কোনটা মিডিয়াম টার্মে পসিবল, কোনটা লং টার্মে পসিবল, কোনটা কিরকম টাইম লাইনে করা পসিবল, এটা একটা ভালো ভালো ইয়ে ছিল, পয়েন্ট ছিল। Stagnant investment, there is a worrying decline and in so এই জায়গাগুলোতে তারা বলছে আরেকটা রাইজিং জিনিস কিন্তু আমরা আনএমপ্লয়মেন্ট। দেখতে পাচ্ছি পুরো ডকুমেন্টটা সো ফার ইজ ফোকাসিং সোললি অন ইনভেস্টমেন্ট, যেটা আমরা রাইট, জামাতে তো একেবারে মিসিং দেখছিলাম। রাইট, অ্যাবসলিউটলি। রাইজিং আনএমপ্লয়মেন্ট, তারা বলছে যে শর্ট টার্মে ইনজেক্ট ক্যাপিটাল ইনটু দ্য মার্কেট, especially in SMEs to create jobs. Fair enough. If needed, new money can be introduced to do this, but an equivalent amount should be withdrawn from the market by selling bonds. এইটার মেকানিজমটা আমি খুব একটা বুঝতে পারি নাই যে কিভাবে তারা আসলে করার কথাটা বলতেছে। এটা হচ্ছে এক্সেস মানি টু, আমাদের এই এই সরকার যে কাজটা করেছে ওইটাই জাস্ট ওরা রেপ্লিকেট করবে বলেছে আর কি, যে মানি প্রিন্ট করে বন্ডের মাধ্যমে আবার টাকা মার্কেট থেকে তুলে নিবে আর কি, তো ওটা দিয়ে ব্যালেন্সিং করবে, ইনফ্লেশনের অ্যাডজাস্টমেন্ট করবে। বাট পয়েন্ট ইজ যে অ্যাটলিস্ট যে ওই ফাইনাল ডিটেইলসে তারা গেছে, অ্যাটলিস্ট ওদূর পর্যন্ত চিন্তা করেছে, দ্যাট টু মি ইজ এ গুড সিগন্যাল। রাইট। ইনভেস্ট ইন এডুকেশন ইন দ্য মিডিয়াম টার্ম, আর লং টার্ম হচ্ছে ফ্যাসিলিটেট স্ট্রাকচারাল চেঞ্জেস ইন দ্য ইকোনমি টু ক্রিয়েট নিউ ড্রাইভার্স। হ্যাঁ, বাংলাদেশের গ্রোথ ড্রাইভার আমরা মাঝে মধ্যে যে জিনিসটা বলি, আমি জ্যোতি ভাইকে আগে বলতাম যে আওয়ামী লীগের টাইমে আমরা একটা জিনিস বুঝতাম যে হোয়াটস দ্য রিয়েল অপরচুনিটি কস্ট। আমরা সবসময় খালি একটা অ্যাকাউন্টিং কস্ট নিয়ে কথা বলি, বাট ওই যে যেই টাকাটা বা যেই মানে ম্যাল ইনভেস্টমেন্ট, ওইটা অন্য একটা জায়গায় হায়ার আরওআই জায়গায় যদি আমি ইনভেস্ট করতাম, ওইটা লং টার্ম কি একটা ইম্প্যাক্ট থাকতো, সেটা তো আপনি আসলে কোনো একটা প্যারালাল মানে ইউনিভার্স ছাড়া আপনি বুঝবেন না যে এটা আসলে কি হইতো। বাট এই জায়গাটাতে যে তারা বুঝতে পারছে অ্যাটলিস্ট যে আপনার লং টার্মে একটা কিছু নতুন গ্রোথ ড্রাইভার লাগবে, আগে যেটা আরএমজে ছিল বা রেমিটেন্স যেটাই ছিল আপনার এমপ্লয়মেন্টের জন্য। এবং লং টার্মে, এবং এটা কিন্তু আপনার তাদের আগের যে পয়েন্টটা ছিল যে লং টার্মে হচ্ছে এক্সপোর্ট ড্রিভেন, তো ওইটার সাথে মোটামুটি এই লং টার্মটাও ম্যাচ করে যে আপনি এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন করবেন, জব ক্রিয়েট করবে। সো এটা আমি জানি না হয়তো প্ল্যান করে করছে নাকি কিভাবে করছে, কিন্তু বাট ইট অলস আপনার লাইক ম্যাচেস টুগেদার। Increased national debt. There is a dramatic escalation in national debt, $20 billion. Short-term loan, other verified lending. So lack of transparency, তারপর accountability, implementation changes এগুলো করবে। এলডিসি গ্রাজুয়েশন, এই টপিকটাতে আমি অ্যাকচুয়ালি আপনাদের অপিনিয়নটা শুনতে চাবো, কারণ বাংলাদেশের এলডিসি গ্রাজুয়েশন বাংলাদেশ আসলে কি এটার জন্য রেডি কিনা, এবং এটার ইম্প্যাক্টগুলো কি কি হতে পারে। সো এটা একটা important point. Transformative pathway towards a $1 trillion economy. তো এখানে কিছু পয়েন্ট তারা বলছে, our targets, okay, we're here now. Significant employment growth, 10 million new jobs in first 18 months. Target FDI to GDP is 0.5 থেকে 2.5% of GDP.
জিডিপি টার্গেট 1 ট্রিলিয়ন ইন 2034। সো এখানেও আমার কিছু কোয়েশ্চেন আছে যে জিডিপি টার্গেট তারা যেভাবে করে ধরছে ওইটার যদি আমরা ইয়েটা দেখি ওইখানে একটু তাদের যে এস্টিমেশন যে তারা বেসলাইন ধরছে 2027-এ হচ্ছে অ্যারাউন্ড $598 বিলিয়ন জিডিপি। আমি আইএমএফ এর লাস্ট দেখলাম যে 2025-এর জিডিপি মনে হয় ছিল এখন ইয়ে 482। তো তারা ধরে নিচ্ছে নেক্সট 2 ইয়ার্স অ্যারাউন্ড 11% গ্রোথ লাগবে তাদের ওই বেস লাইনে যেতে 2027 যেখান থেকে তারা শুরু করছে। ওইটা তো মোটামুটি আমি শিওর যে এটা খুব একটা প্র্যাকটিক্যাল না, কিন্তু তারপরেও হয়তো তাদের যে জিডিপি গ্রোথ রেট ধরছে ওটা অ্যারাউন্ড 8.1 8.2% করে, ওইটাও খুব একটা যথেষ্ট প্র্যাকটিক্যাল। বাংলাদেশের মতো একটা দেশে 8.8% জিডিপি গ্রোথ যথেষ্ট প্যারাক্টিক্যাল আমার কাছে মনে Just হয়। to give you a heads up, I have a lot of charts to show about targets Gudi. ওকে, I পারফেক্ট disagree. পারফেক্ট। এই যে এখানে তারা বেসলাইন 2027-এ 598, আমি জানি না 2027-এ আসলে কি আমরা 598 থেকে শুরু করতে পারবো। সো ফেয়ার পয়েন্ট। তো এখানে কিছু চার্ট গ্রাফ বাংলাদেশের ডেমোগ্রাফিক নিয়ে আছে। তো তারা যে ওই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা তো অনেকেই বলে, কিন্তু আসলে কি আমরা ওইটা ইউটিলাইজ করতে পারছি কিনা, বা ওইটা আমাদের কিরকম উইন্ডো আছে ওইটা ইউটিলাইজ করার জন্য, ওইটা একটা ভালো পয়েন্ট। ওভারঅল মোটামুটি এই আচ্ছা, এই ডায়াগ্রামটা তো কি একটু ইম্পর্টেন্স, এটা একটু আমরা হোল্ড করি। এখানে যে চারটা ফেজ বলা হয়েছে এটা আমি বিএনপির কি আমি ফিডব্যাকটা পার্সোনালি দিয়েছি, কিন্তু এই চারটা ফেজ যদি আমরা অন আ সেকেন্ড লুক ইফ ইউ সি দিস, যেমন স্টার্ট আপ ফেজ, স্মল মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রি, লো ওয়েজ রেট, মানে স্টার্ট আপ এটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল ইভলিউশনের কথা বলতে পারি যে হয়তো এভাবে যায়। হ্যাঁ, যে লো ওয়েজ রেটে যায়, লেস ইনোভেশন হবে, তারপরে গ্রোথ ফেজ হবে, কিন্তু এটা কিন্তু তাদের ফুল বিএনপির ম্যাচই আছে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন স্টেজ হিসেবে কিন্তু এটাকে বোঝা যাচ্ছে না। এটা ন্যাচারাল একটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন স্টেজে এই প্রসেসে যায়, কিন্তু আসলে এটার সাথে আরেকটা ডায়াগ্রাম থাকা দরকার ছিল যে গিভেন দ্যাট একটা কান্ট্রি এই ফেজ গুলোতে যায় ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেসে, বিএনপি কি করবে। এটা আবার গ্রোথ ফেজ আর স্টেবিলাইজেশন ফেজে গিয়ে কিছুটা আবার মিক্সড হয়ে যাচ্ছে। তো এটা একটু ওদেরকে কারেক্ট করতে হবে, এটা আমি ওদেরকে ফিডব্যাকটা দিয়েছি পার্সোনালি। আর আচ্ছা। আরেকটা জিনিস একটু আগে যে বিষয়টা যে ফাহিম ভাই বোধহয় এসছে, ওনার প্রিয় টপিক, কিন্তু এখানে আপনার এই ইনভেস্টমেন্ট রেডিনেস এর জন্য এবং বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস বা গ্লোবাল ক্যাপিটালকে বাংলাদেশে আনতে গেলে আমাদের লেবার ফোর্সকে কি আমরা চিপ লেবারে আটকায় রাখবো নাকি আমরা এটাকে গ্রো করবো, একটা মেজর ডিসকোর্স এটা এখানে খুব একটা তারা টাচ করতে পারে নাই। কিন্তু আমরা যদি আপনার এই চিপ লেবার ডমিনেন্স এবং ওটাকে কম্পারেটিভ অ্যাডভান্টেজ ধরে নিয়ে ইনভেস্টমেন্ট এবং ট্রেডকে সাজাতে চাই, দ্যাট উড বি আ হিউজ লস ফর বাংলাদেশ এবং আ ডায়াবলিক্যাল লস ফর ইনভেস্টমেন্ট। সো এটা নিয়ে খুব ক্লিয়ার ইঙ্গিত ধারণা তারা এখানে দেয় না, যেটা আমার মনে হয় যে তাদেরকে ঠিক করতে হবে অ্যাজ রাইট। উই গো হেড। হ্যাঁ, আপনি And হিউম্যান actually, ক্যাপিটাল so again, like মানে this was one of the points I was also going to make. যখন চার্টার দেখানোর পরে হয়তো বলবো, but this actually gets to the heart of the question for BNP or anybody আর কি, যেরকম যে what is our ultimate growth vision? মানে 8% গ্রোথ হয়তো আমরা করতে পারবো, মানে again, 8% is not that unrealistic, but কিভাবে করবো is the question। যেটা তৌকির বললো যে আওয়ামী লীগের আমলেও কয়েক বছর হয়তো আমরা 8% পর্যন্ত যেতে পারছি। আই ফর ওয়ান ডোন্ট ডিসকাউন্ট যে বিবিএস জালিক্স সবকিছুই ভুল দিচ্ছে, অনেক পার্টিকুলার ইয়ারে 8% হইতেই পারে। হ্যাঁ, কিন্তু আমরা যদি ওভার মানে হোয়াইট এলিফ্যান্ট ইনফ্রাস্ট্রাকচার করে 8% গ্রোথ করি, দ্যাটস নট এ গুড আইডিয়া। ওই অপরচুনিটি কস্ট এরিয়াটা আসে যে ইটস নট সাস্টেইনেবল অ্যান্ড উই আর অ্যাকচুয়ালি ওয়েস্টিং আ লট অফ মানি টু গেট দ্যাট 8% when we could have done something 6% বাট মাচ মোর সাস্টেনেবল হতে পারতো। হ্যাঁ, বাট এনিওয়ে, উইল কাম ব্যাক টু দ্যাট। তোকে কন্টিনিউ। রাইট রাইট। এই টপিকে আমি বলবো যে আমার ফেভারিট একজন ইউটিউবার প্যাট্রিক বয়েল, ও যখন চায়না কভার করে ও সবসময় এটা বলে যে চাইনিজ একটা ইয়ে ছিল যে ম্যাল ইনভেস্টমেন্ট এখানে অনেক হয়েছে স্পেশালি রিয়েল এস্টেট সেক্টরে, বাট ম্যাল ইনভেস্টমেন্ট অলসো ইনক্রিজেস জিডিপি। কিন্তু at some point যে তখন বোঝা যায় যে ওকে ঠিক আছে আরো আয় নাই, কিন্তু জিডিপি ক্যালকুলেশন আপনার ইনভেস্টমেন্ট ওইটা তো একটা ইনপুট। সো আপনি ইনভেস্টমেন্ট বাড়াইতে থাকলে আপনার ওইটা তো জিডিপি বাড়াবেই। So এক্স্যাক্টলি। enhancing quality standard and certifications, energy security, এখানে ওরা বলছে যে diversifying energy sources, investing in renewable energy projects.
ensuring a reliable and affordable power supply for industries, households. BNP aims to have special focus on renewable and sustainable. Okay. বাংলাদেশে মেইনলি আপনার বিভিন্ন ধরনের ফ্যাক্টরি ট্যাক্টরি তাদের যে গ্যাসের একটা সিচুয়েশন থাকে ওইটা তারা কিভাবে ট্যাকল করতে চায় অথবা অ্যাড্রেস করতে চায় এটা থাকলে আর একটু বেটার হতো জিনিসটা, কারণ বাংলাদেশে গ্যাস একটা বড় ফ্যাক্টর এনার্জি ইয়েতে। তারপরে মডার্ন পোর্টস অ্যান্ড লজিস্টিক্স, ডেভেলপিং অ্যান্ড আপগ্রেডিং সি পোর্টস ইনল্যান্ড ওয়াটারওয়েজ। এই জিনিসটা আমি মাঝে মধ্যে চিন্তা করি যে বাংলাদেশ কি আসলে একটা মানে টল বুথ হতে পারে কিনা when it comes to trade, কারণ সিঙ্গাপুর ওয়াজ আ টল বুথ এন্ড অফ দ্য ডে। তারা তাদের একটা ট্রেডিং হাব ছিল এবং ইট ইউজ টু বি আ ট্রেডিং হাব তাদের। আমি ইফ নট রং ওদের যে যে পোর্টটা এখন হচ্ছে এটা স্টিল জিডিপির লাইক অ্যারাউন্ড 10% তাদের খালি পোর্ট হ্যান্ডলিং থেকে আসে। তো ওই জিনিসটাকে বাংলাদেশে পসিবল হু নোজ। তারপরে মার্কেট ইন্টেলিজেন্স, এক্সপোর্ট প্রমোশন, এনহান্সিং কোয়ালিটি স্ট্যান্ডার্ড সার্টিফিকেট, তো এগুলো সবকিছু তারা মোটামুটি করেছে। এখানে আরেকবার রিপিট করে ফেলছে তারা জিনিসগুলো। আহ, মোটামুটি আনএফেক্টিভ বিজনেস, তারা রেগুলেটরি কিছু ইয়ে কথা বলছে, ট্রান্সপারেন্সি, প্রেডিক্টিবিলিটি, এখানে কিছু তারা মানে বলছে এটা মোটামুটি সবাই এরকম কথা বলছে। স্ট্রিমলাইনিং রেগুলেটরি ফ্রেমওয়ার্ক ওভারঅল আর হ্যাঁ মোটামুটি এটাই আমার আমার দিক থেকে আসলে আর খুব একটা কিছু আমরা বলার কিছু নাই। আমরা খুব স্পষ্টভাবে যেটা এখানে আসলে দেখতে পাচ্ছি যে ওরা খুব সিরিয়াসলি নিয়েছে এক্সারসাইজটাকে, ভীষণ সিরিয়াসলি নিয়েছে। তাদের যারা কাজ করেছে তারা এটা নিয়ে যথেষ্ট সময় দিয়েছে। আমরা জানি যে 4 দিন সময় পেয়েছিল। তো এটা একটা আমি বলবো যে গুড সিগন্যাল, যে এটাকে এত সিরিয়াসলি নেওয়াটা ইজ এ ভেরি ভেরি গুড সিগন্যাল ফ্রম বিএনপি সাইড। বাট যেহেতু সময় পার হয়ে যাচ্ছে, আমি জানি জ্যোতি ভাই ইউ হ্যাভ সাম স্লাইডস টু এক্সপ্লেইন যে বিএনপি যে টার্গেটটা সেট করেছে $1 ট্রিলিয়ন ইকোনমি, 18 মাসে 1 কোটি জব, 10 মিলিয়ন, এই 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 ব্যাপারগুলো কতটা রিয়েলিস্টিক এটা নিয়ে অনেক আর্গুমেন্ট ডিবেট হয়েছে সোশ্যাল মিডিয়াতে। সো ওভার টু ইউ টু এক্সপ্লেইন দোজ। Thank you. So, firstly, Tokir, welcome to the show. This is your first episode with ফার্স্ট Authentic. So, hopefully, you will join us more. And Fahim, welcome. Uh, আচ্ছা। Thank you. Okay. So, 8% growth, ঠিক আছে? So, firstly, they are saying about $600 billion in 2027. So, I just looked up the IMF numbers. 2027 এ তারাও ওরকমই বলতেছে যে মানে it's মানে 590 something or close enough. হ্যাঁ, তো সো প্লাস মাইনাস $600 billion হবে 2027 এ, দ্যাটস এ প্রজেকশন। অ্যান্ড তারপরে দে আর গ্রোয়িং ইট বাই 8%, 8.1% বেসিক্যালি। হ্যাঁ, সো 8% গ্রোথ আমরা হতে পারে কিনা ওভার 10 ইয়ার্স? ওয়েল, ওকে, লুক, মাই সেন্স ইজ যে বাংলাদেশের ট্রেন্ড গ্রোথ ইভেন আন্ডার আওয়ামী লীগ গত 20 বছর ধরে, আন্ডার আওয়ামী লীগ, বিএনপি, 111 গভর্নমেন্ট, সবার আন্ডারেই ট্রেন্ড বা পোটেনশিয়াল গ্রোথ অফ 6% ইজ প্রবলি গিভ ইয়ার কি মানে that's our normal, that's our par. And that could be driven basically by remittance garments and domestic agro, domestic services, এটার থেকেই 6% গ্রোথ আসার কথা। ঠিক আছে, যদি কোনো ন্যাচারাল ডিজাস্টার না হয়, কোনো রেভলিউশন না হয়, যদি কোনো ব্যাংকিং ক্রাইসিস না হয়, অ্যাবসেন্ট এনি অফ দোজ অ্যাডভার্স শকস, উই শুড বি এবল টু গেট 6% গ্রোথ। তো 6 থেকে বিএনপি বলছে যে তারা বাড়ায় 8% করতে চায় তাদের টার্গেট, $1 ট্রিলিয়ন ইকোনমি টার্গেট করার জন্য। এই এক্সট্রা 2% কোত্থেকে আসবে, দ্যাটস দ্য কোয়েশ্চেন। আওয়ামী লীগের সময় যে মাঝে মধ্যে যখন এই বছর বা সেই বছর 8%-এ গেছে, ইট কেম বিকজ দে বিল্ড পদ্মা ব্রিজ, দে বিল্ড এক্সপ্রেসওয়েজ এন্ড সো অন, রাইট? From what I got from that document is যে BNP's focus is very much not public investment, their focus is very much private investment, particularly FDI, right? So, their targets is এরকম যে from 0.45% of GDP থেকে এটা 2.5% of GDP তে যাবে। এখন দে হ্যাভেন্ট গিভেন এনি টাইম ফ্রেম, কিন্তু আমরা যদি কম্পেয়ার করি যেরকম যে 2.5% অফ জিডিপি, ইজ দ্যাট এ রিয়েলিস্টিক, ইজ দ্যাট সামথিং রিয়েলিস্টিক? ওয়েল, ওকে, সো লেটস হ্যাভ আ লুক, রাইট? স্ক্রিন কি দেখা যাচ্ছে না? যাচ্ছে না এখনো, গিভ মি আ সেক। Too many charts. Here we go.
Can you see it? আসছে, এখন আসেনি, আসছে। আসছে, আচ্ছা। এখন কি দেখা যাচ্ছে? এবং দেখা গেলে কি একটু দেখা এটা যায়? screen mode ডার্ক স্ক্রিনটা এখন আসছে, এখন আসছে, চলে ল্যাগ আসছে। আছে। জি, আসছে। আবার চলে গেল। স্ক্রিন এসছিল, আবার আবার চলে চলে গেছে, গেছে। হ্যাঁ। নো, দ্যাটস ওকে, আই এম ট্রাইং টু ব্রিং ইট ব্যাক। So problem is I have got too many of these things open. So there we go. This should come. Okay, so this chart is showing FDI to GDP ratio among Southeast Asian and South Asian countries. লালটা হচ্ছে বাংলাদেশ, and all the other ones are neighboring countries. Okay, and this data goes until 2021. আমি ইচ্ছা করেই তারপরে ডেটা দেইনি, বিকজ তারপরে আমরা জানি যে 2022 পরে শ্রীলঙ্কা had a crisis, Pakistan had a crisis, we had a mini crisis. I don't want to cloud those data. So I'm মানে ইচ্ছা করি আর কি, stopping it in 2021, যাতে করে আমি হিস্টোরিক্যালি এটা দেখতে পারি before all this crisis, right? And সেখানে we can see যে বাংলাদেশের এফডিআই অ্যাট্রাকশন ইজ মিনিস্কুল। সো বিএনপি যদি বলে যে এইখান থেকে বাড়ায় 2.5%-এ নিয়ে যাবে, ইভেন দেন ইটস নাথিং কম্পেয়ার উইথ ভিয়েতনাম, right? So, is this ambitious? From our current standing point, it is ambitious. But is it ambitious compared with Vietnam? Probably not. And Vietnam is not, comparatively speaking, বাংলাদেশের সাথে ভিয়েতনামের ওরকম খুব একটা তফাৎ নাই। They are both 20 বছর আগে desperately poor ছিল। They both have labor supply, excess labor supply, similar kind of economic transformation as ইয়ে আর কি, হ্যাঁ। সো ওই সেন্সে যে বিএনপি টার্গেটটা খুব একটা যে আনরিয়ালিস্টিক্যালি অ্যাম্বিশাস মনে হয় না। সো দ্যাট ইজ ওয়ান পার্ট থিং আর কি, যে এফডিআই, রাইট? এখন এইটা করতে গেলে পরে কি কি করতে হবে? সো আমরা তো দেখলাম যে এরকম যে বিএনপি কোনগুলির কথা বলেছে। দে হ্যাভ অলরেডি সেড, দে হ্যাভ সিগন্যাল দ্যাট দে ওয়ান্ট টু মেক রেগুলেটরি অ্যান্ড লেজিসলেটিভ চেঞ্জেস। ওকে, সো আই ওয়ান্ট টু টাচ অন আ ফিউ আদার থিংস, যেগুলি অন টপ অফ অর ইন অ্যাডিশন টু দোজ। মানে একটা আইন চেঞ্জ করলেই তো হবে না, সেটার ইমপ্লিমেন্টেশনও করতে হবে, এবং সেটা অ্যাকচুয়ালি বিজনেসগুলিকে দেখতে হবে এরকম যে তারা প্র্যাকটিস করতে পারছে। সো লেট মি শো কাপল অফ দোজ চার্টস. So that's, I'm going to go back and get another chart. So Toki, you talked about Bangladesh ইয়ে করতে পারে কিনা, মানে toll booth using our ports. Right. So there is this thing called Liner Shipping Connectivity Index. Okay. So what this measures is how connected একটা দেশের ports are to the global Mm. shipping lines. Okay. So Right. it's an index. 100 is the maximum that you can get, right? Right. 2004-এ যেটা ম্যাক্সিমাম ছিল, দ্যাটস 100, সেইটার এগেনস্টে মেজার করা, হ্যাঁ। তো এটা শিপিং ভলিউমস অ্যান্ড শিপিং লেনস অ্যান্ড সো অন, সেটা দিয়ে ওয়ার্ল্ড ব্যাংক এটা মেজার করে। তো again, I'm stopping my data in 2019 deliberately, কোভিডের আগে, বিকজ কোভিডের মানে 2020-র পর থেকে তো এভরিথিং গোজ ক্রেজি বিকজ অফ লকডাউনস অ্যান্ড সো অন। তো 2019 পর্যন্ত আমরা যদি দেখি যে বাংলাদেশ ওয়াজ এক্সট্রিমলি আনকানেক্টেড। ওকে, if you look at Vietnam, if you look at Sri Lanka, if you look at India, even Philippines, these countries are much more connected than this. Interestingly, Vietnam used to be 2005-এ যদি আমরা যাই, Vietnam used to be just as unconnected as we were, but clearly they had opened up their ports and they're connected their ports with global shipping line. So it's not just a geography, but it's not that যে আমরা এখন unconnected means we'll always be unconnected. It's very much, obviously it's possible. Vietnam আমাদের মতো জায়গা থেকে শুরু করে 2005-এ, by 2019 they had become a lot more connected. So Right. this is something we can do, right? Um, and like there is a lot of talk about port efficiency, যে চিটাগং পোর্ট থেকে যে একটা একটা জিনিস মানে জাহাজ খালি করতে অনেক সময় লাগে, and all of these kind of things, right? So this doesn't actually require legislative change. What it requires is better port management.
So this is something that BNP could target when they come to power, or if they come to power. Definitely. Similarly, electricity connection, that is another thing. It says this is, again, data goes up to 2019. Hmm. And it's days required to get electricity. By the way, both এই চারটা এবং আগের চারটা দুইটারই data is from World Bank. Okay? So the previous Awami League government আমলে it had come down a lot. Okay? So 2013-তে লাগে 400 বেশি দিন লাগতো to get connected with electricity. If you're a new business, right, it would take you more than 400 days to legally connect electricity. Awami League brought it down to about 100 দিন. Okay? In the same period, Vietnam brought down 100 থেকে শুরু করে, they brought it down to 30 দিন. Okay? So this is again something, this doesn't require legislative change. What it requires is improving government efficiency. Right? Right. I have a few other data that I can suggest. ইয়ে থেকে আর কি, যে to enforce a contract, according to World Bank, বাংলাদেশে it takes 1442 দিন, 1442 days. Okay? Whereas in Vietnam, it takes about 400 days. Right? So this is not again about changing your legislations. Legislation চেঞ্জ করতেই হবে, বাট তারপরে সেটা যখন কোর্টে যায়, আমি কোর্টে গিয়ে যদি আমার 1400 দিন লাগে, হ্যাঁ, যে মানে আই হ্যাভ এন্টার্ড এ কন্ট্রাক্ট উইথ ফাহিম অ্যান্ড ফাহিম ইজ নট পেইং মি অ্যান্ড আই টেক হিম টু দ্য কোর্ট অ্যান্ড ইট টেক্স মি 1400 days টু গেট মাই মানি ফ্রম হিম, হ্যাঁ, তাহলে পরে তো ভাই তুমি যত আইনি চেঞ্জ করো না কিসের জন্য, আই প্রবলি নট কাম টু দিস মার্কেট, রাইট? Definitely. That's again something to think about. Building a warehouse, it takes 274 days to build a warehouse in Bangladesh. In Vietnam, it takes 166 days. So these are the kind of things যেগুলি legislation change করার পরেও, on top of that, BNP should address. Right? So there are many other micro examples we can think about that are possible to address because other countries have done this. Okay. So that's one kind of thing. I'll stop sharing the charts because those are the যদি ভাই charts. এখানে একটা জাস্ট হ্যাঁ, পয়েন্ট sure. নোট করতে চাই যে আমি বাংলাদেশ ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফান্ড প্রজেক্টের ইভালুয়েটর ছিলাম, সো আচ্ছা, we evaluated 3 times. So আপনি যে পয়েন্টটা বললেন না যে বেসিক্যালি ইয়েটা যে কন্ট্রাক্টের কথাটা, সো এখানে আসলে ইট উড বি গুড ভবিষ্যতে আমাদের রুমি আলী ভাইকে যদি আমরা ইনভাইট করি, বিকজ কন্ট্রাক্ট অ্যাডমিনিস্ট্রেশন অ্যাকচুয়ালি ইজ a মেজর ইস্যু ইন বাংলাদেশ। এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল আর্বিট্রেশন সেন্টার, যেটা রুমি আলী ভাই ওয়াজ দ্য চিফ, সো এটা কিন্তু আপনার সিগনিফিকেন্ট একটা রোল আছে এবং সেখানে অনেক এক্সপেরিয়েন্স আছে যে কেন কি হচ্ছে বা হচ্ছে না। মানে ভবিষ্যতে আমরা চেষ্টা করব আরো এই ধরনের কিছু স্পেসিফিক শো করতে। absolutely. I think that would be fascinating. In fact, আমিও অ্যাকচুয়ালি জানি না যে কেন এত সময় লাগে। So I would very much welcome that opportunity to talk to the experts. আচ্ছা, so 0.45 থেকে 2.5% of GDP FDI কি realistic? I would say it is realistic, but it is ambitious but realistic, provided that these various micro issues are tackled. So it's not just changing legislation, but also a lot of implementation and a lot of government efficiency issues. আচ্ছা, মুভিং টু দ্য 10 million jobs. So I would admit to it যে প্রথমে এটা দেখে আমি আসলে মানে I personally get confused between millions and কোটি a lot, millions and crores. So I was wondering যেরকম যে did they actually mean 10 million or did they mean 10 lakh? মানে there is a difference, right? 1 million or whatever. Yeah. But I checked with people, I checked with BNP people, and they have told me that no, they mean 10 million. They have said that they have backup documentations that would be explained and so on. Amir Khosru Sahib had gone on media and he said publicly, and they doubled down the back, no, we meant 10 million. In fact, he said that যে না পারলে পরে আমরা বলতাম কেন, his exact quote. I forget কোন টিভি চ্যানেলে, বাট কোন একটা টিভি চ্যানেলে he was asked and he said exactly যে না পারলে পরে বলতাম কেন. So Yeah, I thought I that I watched would that actually look before. up. Sorry, কোথায় বলছেন? মানে আমি না, আমার মনে নাই, কিন্তু আমি এই হ্যাঁ, ক্লিপটা দেখছি। দেখছো আচ্ছা, ওকে, হ্যাঁ। So I actually did some calculations and looked up some data to see where the 10 million, how one could get. So it turns out that 2017 থেকে 2022, over 5-year period, according to World Bank data,
Bangladesh created 3 million jobs in the formal sector every year. Okay, so we're not Okay. talking about informal sector. We're not talking about আর কি মানে street economy. This is formal sector. এই 3 মিলিয়নের মধ্যে about half of that is in services sector, and then the rest, one quarter is, or slightly more than a quarter, in agriculture, and slightly less than a quarter in industry. Industry means manufacturing and construction. Okay, so this is World Bank ILO data. So okay, so that we can say এরকম যে বছরে $3 মিলিয়ন যদি আওয়ামী লীগের আমলে 2017 থেকে 22-এ পার ইয়ার হয়, তাহলে পরে আমরা বলছি ঠিক আছে, সেটা হয়তো বিএনপিও করতে পারবে বা পারা উচিত, অ্যাটলিস্ট 3 মিলিয়ন ফর্মাল সেক্টরে। সিন্স কোভিড, বাংলাদেশ থেকে প্রতি বছর অ্যাটলিস্ট a million or so people are going overseas, again through the formal channel, ওভারসিজ জব মার্কেটে যারা যাচ্ছে। সো তাহলে 3 আর 1 হলো 4 মিলিয়ন আমরা এখানে জব দেখতে পাচ্ছি, রাইট, পার ইয়ার। যেটা আমরা বলতে পারি যে এরকম যে দিস ইজ আওয়ার বেস লাইন। সো বছরে 4 মিলিয়ন মানে 1.5 বছরে 18 মান্থসে 6 মিলিয়ন। সো 6 মিলিয়ন তো 10 মিলিয়নের মধ্যে 6 মিলিয়ন তো আসা উচিত। দিস ইজ আওয়ার পার্ট, দিস ইজ আওয়ার বেস লাইন। তাহলে বিএনপি বেসিক্যালি যেটা বলছে যে এরকম যে তারা আসার পরে আরো 4 মিলিয়ন এক্সট্রা ইন দ্য ফার্স্ট 18 মান্থস দ্যাট দে উড ক্রিয়েট। And I was again trying to think, where could this come from, right? So um, I look forward to seeing the BNP explanation ta ki deয়, but I could think of two explanations based on what they have in this document, but based also on what we know from our understanding of the macroeconomy. একটা হচ্ছে যে we know that the economy has gone through a cyclical downturn, হ্যাঁ, যেটা জুলাই আপরাইজিং এর আগের থেকেই ছিল, এন্ড তারপরে আপরাইজিং এর পরে, জুলাই রেভলিউশনের পরে তো আরো সিগনিফিকেন্ট ছিল। সো দেয়ার ইজ এ বিগ আউটপুট গ্যাপ। সো এই আউটপুট গ্যাপটা ক্লোজ করতে হবে। সো ইকোনমিজ মানে এক্সপেকটেশনটা হচ্ছে যে এরকম যে ইলেকশনের পরে পলিটিক্যাল আনসার্টেনিটি কেটে গেলে পরে দেয়ার ইজ গোইং টু বি এ স্ট্রং রিকভারি। So that could be একটা cyclical recovery, and that's going to create a lot of jobs. এটা হতে পারে। It's a মানে স্ট্যান্ডার্ড ইকোনমিক্স, ম্যাক্রোইকোনমিক বিজনেস সাইকেল আপসুইং থেকে হতে পারে। So that could be one thing. And the other thing is that there is reading between the lines যে these are formal sector jobs. যে 3 মিলিয়নের কথা বললাম, ওয়ার্ল্ড ব্যাংক যেটা ক্যালকুলেট করছে, দিস ইজ দ্য ফর্মাল সেক্টর জব। ওকে, ইফ ইউ আর গোয়িং টু improve your regulations, if you are going to improve your tax net and all the rest of it, right? So reading between the lines, that is probably an implicit message that you are also going to formalizing or formally start counting a lot of informal sector. Okay, so Okay, that that makes could sense. also, so I mean, these jobs are probably already out there, কিন্তু তুমি এখন এটা আমরা just formally count করবো, সেটাও একটা হইতে পারে। Okay. I don't know if this is the case, but I was trying to understand যে 6 মিলিয়ন থেকে 10 মিলিয়নে আমি কিভাবে যাব। These were the two factors I could think of. So তো জ্যোতি ভাই, আমি if, যদি একটু হ্যাঁ, ফাহিম ভাইকে বোধহয় এখানে আনবো। তো absolutely. ফাহিম ভাই, হ্যাঁ। বিফোর মুভিং টু ইউ, জাস্ট একটু ব্রিজ By the way, করার just quickly, just to হ্যাঁ, note, I have couple of other points, but we'll come back after the labor market, if it is okay. আচ্ছা, তো আমাদের অলরেডি 1 ঘন্টা পার হয়ে গিয়েছে। আমরা 15 মিনিটে একটু র্যাপ আপ করার চেষ্টা করি। উই উইল Okay. কাম ব্যাক টু ইউ। Sure. বাট আমরা একটা ইম্পর্টেন্ট ইস্যু যেটা আমি আনতে চাচ্ছি সামনে, যে অ্যাজ উই সার্চ ফর জবস, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে দ্য ওয়ার্ল্ড ইকোনমি অর্ডার শিফট করছে, ট্যারিফ ওয়ার্স এন্ড এটসেট্রা, এগুলো মাথায় নিতে হবে, বর্ডার্স ক্লোজিং মাথায় নিতে হবে, এবং আরেকটা বড় বিষয় হচ্ছে যে এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি প্রেশার ইজ মানে সিগনিফিকেন্টলি হাই। এবং আপনার চায়না অলরেডি এন্টার্ড আ মার্কেট রেজিম, যেখানে ওরা আপনার কিন্তু আর আপনার দিয়ে কাজ করছে না, লেবার মার্কেট দিয়ে কাজ করছে না, ঠিক আছে? সো দে হ্যাভ শিফটেড দ্য বার্ডেন টু কান্ট্রিজ লাইক আস অ্যান্ড ভিয়েতনাম। সো এই গ্লোবাল অর্ডারে বাংলাদেশ নিজেকে কিভাবে পজিশন করবে এবং নিজেকে কিভাবে তৈরি করবে, সেটার একটা সুস্পষ্ট প্ল্যানিং ছাড়া যদি আমরা জব ক্রিয়েশনের কে মাথায় রেখে সাজাতে চাই সবকিছু, এটার কিন্তু একটা হিউজ ইমপ্লিকেশন আছে। সো ওয়েন উই আর ট্রাইং টু ক্রিয়েট জবস, উই অলসো নিড টু বি মাইন্ডফুল যে হাউ উই আর বিং পজিশনিং আওয়ারসেলফ ইন দ্য গ্লোবাল ওয়ার, ট্রেড ওয়ার। ফাহিম ভাই, সো এই এই যে বিএনপি যে 1 কোটি চাকরির কথা বলেছে 18 মাসে, আপনি এটাকে কতটুকু রিয়েলিস্টিক মনে করেন? এবং জ্যোতি ভাই একটা ম্যাপ দেখানোর চেষ্টা করলো, এবং উনি প্রশ্ন করছেন যে বিএনপি হ্যাজ টু ফাইন্ড, or if they're in a government, 4 million new jobs.
থ্যাংক ইউ। আমি একটু দেরিতে জয়েন করেছি, বাট অফকোর্স আই হার্ড জ্যোতিষ ফুল থিং, অ্যান্ড অলসো তাইকুরস বিএনপির যে পার্টটুক প্রেজেন্ট করেছিল। আমি একটু যদি মানে মানে জবের সাথে রিলেটেড বাট একটু ফিলোসফিক্যাল জায়গা থেকে যদি আসি আমি, ফার্স্ট অফ অল মানে অফকোর্স মানে 8-9% গ্রোথ আসলে আমাদের মতো কান্ট্রির উই শুড অ্যাকচুয়ালি অ্যাসপায়ার ইভেন লাইক 9% প্লাস, নো ডাউট অ্যাবাউট ইট। কারণ আমাদের যদি এই মানে মানে পভার্টি সাইকেল থেকে বার হতে হয়, মানে আসলে 5-6% গ্রোথ দিয়ে হবে না, এবং 5-6% গ্রোথ আসলে মানে আমাদের মতো কান্ট্রি আসলে ঘুমায় ঘুমায়ও করা সম্ভব। হ্যাঁ, সো এক্স্যাক্টলি। মানে গভর্নমেন্ট যদি মানে অলমোস্ট কাইন্ড অফ ইট ইজ নট বিকজ অফ দ্য গভর্নমেন্ট, ডিসপাইট অফ দ্য গভর্নমেন্ট যেটাকে বলা হয়। অতএব সেটা বেসিক্যালি ভেরি মাচ কাইন্ড অফ অর্গানিক ন্যাচারাল গ্রোথ। তো এই পার্সপেক্টিভে আমার কাছে মনে হয় যে আমাদের আরো কয়েকটা কনস্ট্রেইন যদি দেখি, আমি 2-3টা সিরিয়াস কনস্ট্রেইন আমাদের আইডেন্টিফাইড বোধহয় অলরেডি আমরা জানি আর কি। ফার্স্ট অফ অল মানে অফকোর্স মানে যেহেতু এখন ট্রাম্প ট্যারিফ এবং অন্যান্য যে চেঞ্জগুলি হচ্ছে, মানে ডিমান্ড সাইড থেকে মনে হয় না মানে উই মে অ্যাকচুয়ালি হ্যাভ এ boost in next at least 1 to 2 years or 2 to 3 years on the manufacturing thing. There will be a lot of kind of manufacturing plans probably trying to be shifted from China to like Vietnam and this type of countries. তো সেই অর্থে এফডিআইও হয়তো আমরা অ্যাট্রাক্ট করতে পারবো। হ্যাঁ, আমি আই কমপ্লিটলি টেক জ্যোতিষ পয়েন্ট অ্যাবাউট দ্য এফিসিয়েন্সি এন্ড আদার থিংস। আমি ধরে নিলাম যে এই এফিসিয়েন্সি পার্সপেক্টিভ বা গভর্নেন্স পার্সপেক্টিভ গুলো নিউ গভর্নমেন্ট এসে সর্ট আউট করবে। বাট দেন হোয়াট? দেন দেয়ার উইল বি টু মেজর কাইন্ড অফ বটলনেক্স। ওয়ান ইজ বেসিক্যালি ল্যান্ড, অ্যানাদার ইজ বেসিক্যালি এনার্জি। আমরা কিন্তু এখনই দেখছি যে আসলে আমাদের এনার্জি ক্রাইসিস, আমাদের লোকাল যে সকল ইনভেস্টমেন্ট আছে তারা কিন্তু আসলে আহ, মানে আহ, মানে এনার্জির জন্য আসলে দে কান্ট ইভেন রান দেয়ার ফ্যাক্টরিজ ইন ফুল ক্যাপাসিটি। আই ওয়াজ জাস্ট টকিং দ্য আদার ডে টু ডক্টর তামিম, যিনি আগে এনার্জি অ্যাডভাইজার ছিলেন, এখন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির প্রফেসর, হি ইজ এন এনার্জি এক্সপার্ট। হোয়াট হি ওয়াজ সেইং দ্যাট মানে এখন হচ্ছে যে ফার্স্ট অফ অল আমাদের দেশের মানে ইন্টারনাল ওন গ্যাস তো অলমোস্ট কাইন্ড অফ মানে দে মে অ্যাকচুয়ালি স্টপ পাম্পিং আউট গ্যাস প্রবাবলি ইন নেক্সট 3 to 4 years। অতএব আমাদের কিন্তু টোটাল জিনিসটাই ডিপেন্ড করতে হবে ফরেন এলএনজি অর এলপিজি দিয়ে। আই এম টকিং অ্যাবাউট ম্যানুফ্যাকচারিং সাইড থেকে। আমরা ধরলাম আমরা হয়তো মানে আদানি বা অন্যরা পাওয়ার প্রোডাকশন করবে, বাট মোস্ট অফ দ্য ম্যানুফ্যাকচারিং অ্যাকচুয়ালি ডিপেন্ড অন গ্যাস। এখন এলএনজি সাপ্লাইয়ের ক্ষেত্রে দের আর সিরিয়াস ইস্যুজ অ্যাবাউট আওয়ার ওন কাইন্ড অফ ক্যাপাসিটি। যে এলএনজি তো আসলে মানে জিনিসটা মানে শিপ নিয়ে সেই প্লাগ অ্যান্ড প্লে না, সেটার জন্য আসলে আমাদের আবার এলএনজি ডিপো অ্যান্ড অল দোজ থিংস দরকার, যে মানে যেটা বর্তমান ক্যাপাসিটি ইজ অলমোস্ট কাইন্ড অফ ফুললি ইউটিলাইজড। বাট যদি আমাদেরকে মানে সিগনিফিকেন্ট অ্যামাউন্ট, যেহেতু আমাদের ডোমেস্টিক গ্যাস প্রোডাকশন নিজেদের কমে আসছে, আমাকে এলএনজি ডিপেন্ড করতে হবে। বাট এরকম একটা এলএনজির ক্যাপাসিটি বাড়াতেও মিনিমাম 2 থেকে 3 বছর লাগে। সো মানে খুব তাড়াতাড়ি আমরা যে এনার্জি ক্রাইসিস মানে সলভ করতে পারবো তা কিন্তু না। অতএব ইট উইল টেক অ্যাটলিস্ট নেক্সট 3 to 4 years টু সলভ দ্য এনার্জি ক্রাইসিস, পার্টিকুলারলি ফর দ্য ম্যানুফ্যাকচারিং সেক্টর। তো সেই জায়গাটাতে আসলে দো দেয়ার আর অ্যাপিটাইট ফর হায়ার ইনভেস্টমেন্ট, বাট ওই দুইটা পার্সপেক্টিভে ল্যান্ড এবং এনার্জিতে উই আর সিরিয়াসলি কনস্ট্রেইন। নাম্বার এই দুইটা ব্যাপার। আরেকটা হচ্ছে মানে অফকোর্স উই অল নো অ্যাবাউট দ্য, আমি যদি এখন জবের ক্ষেত্রে আসি, উই অল নো অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ জব। বাট এখানে আমি জ্যোতির একটা জায়গাতে আমি আই এম কনফিউজড। যদি আওয়ামী লীগের সময়ে 3 মিলিয়ন ডোমেস্টিক ফর্মাল জব হতো পার ইয়ার, তাহলে কিন্তু আসলে আমরা এই জবলেস গ্রোথের কথা বলতাম না, যেটা আমরা গত 7-8 বছর ধরে বলছি। সো আই ডোন্ট নো হোয়াট দিস ডেটা কামস ফ্রম, যে 3 মিলিয়ন ফর্মাল জব। অফকোর্স মানে ওভারসিজ জব উই all know it is more than 1 million per year, but formal perspective I have still high doubt on this particular number. Jyoti, I are was you very referring to the? surprised too, মানে ওয়ার্ল্ড ব্যাংকের দেখে I was quite surprised too, because I was expecting যে আসলে মানে আরো অনেক কম, বাট না না, নর্মালি আমাদের জব মার্কেটে 2.2 or 2.3 মিলিয়ন নতুন লেবার ফোর্সে এন্ট্রি হয়। তো যদি ব্যাপারটা এরকমই হয় যে 3 মিলিয়ন নতুন জব তৈরি হচ্ছে, তাহলে উই উইল বি হ্যাভিং মানে মাচ ইমপ্রুভ থিং অন দ্য। ইউ থিঙ্ক, হ্যাঁ, সো আমার কাছে মনে হয় উই হ্যাভ টু চেক দ্যাট থিং পার্টিকুলারলি। I সো agree.
হ্যাঁ, ওইখানে ওরকম কোনো ইস্যু আছে কিনা যে 3 মিলিয়ন না 3 লাখ, এনিওয়ে। সো Sure. বাট এখানে আমার কাছে মনে হয় আরেকটা বড় ডাইমেনশন আছে যেটা আসলে আমরা অনেক ক্ষেত্রে মিস করি যখন আমরা আনএমপ্লয়মেন্ট বা এমপ্লয়মেন্টের কথা বলি। সে ফর এক্সাম্পল আমি যদি একটু অ্যানেকটোরালি এখন বর্তমান ইউএস এর পার্সপেক্টিভ বলি, ইউএস বলতেছে, ট্রাম্প বলতেছে আমাদের ম্যানুফ্যাকচারিং জব বাড়াবো, কিন্তু দেয়ার আর স্টাডিজ নাও দ্যাট ইউএসএ তে যদি এখন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তৈরিও হয় তখন ওখানে লোক পাওয়া যাবে না, বিকজ ইউএস মানে লেবার মার্কেট, ওদের মানে একাডেমিক মার্কেট বলি বা ওদের স্কিল পাইপলাইন যেটা আছে, ওরা দে ডোন্ট ওয়ান্ট টু ডু ম্যানুফ্যাকচারিং জব। তো এখন যেটা নিয়ে আসলে আমাদের টাস্ক ফোর্সও এই পয়েন্টটাকে আমি বারবার হাইলাইট করেছিলাম, গত 15 বছরে আমাদের সাপ্লাই চেনে দেয়ার হ্যাজ বিন মানে স্ট্রাকচারাল চেঞ্জ ইন দ্য সাপ্লাই সাইড অফ দ্য লেবার। আমাদের আজ থেকে 10 বছর আগে আমাদের টোটাল লেবার ফোর্সের অনলি 3.8% ওয়াজ বেসিক্যালি গ্র্যাজুয়েট। নাও আমাদের লেবার ফোর্সের almost 10% is basically graduate. Now these graduates don't want to do job in manufacturing floors. They actually look for either service side of the economy or supervisory economy, or they want to move abroad. So অতএব আমার ম্যানুফ্যাকচারিং জব হলেই মানে আমার তো ইন্ডাস্ট্রি হবে, এফডিআই হবে, কিন্তু whether our মানে people, our youth are actually willing to work on those things. অলরেডি কিন্তু আমরা জানি যে অনেক ক্ষেত্রে যখনই দেয়ার ইজ এ ইনক্রিজ ইন মানে ম্যানুফ্যাকচারিং ডিমান্ড তৈরি হয়েছিল, আই এম টকিং অ্যাবাউট প্রবলি 4-5 years এগো, গার্মেন্টস কোম্পানিগুলো কিন্তু লোক পাচ্ছিল না, আমাদের টেক্সটাইল গার্মেন্টস কোম্পানি কিন্তু তাদের ফ্যাক্টরিতে লোক পাচ্ছিল না। তো সেই এখন যেহেতু একটু ইকোনমি ডাউন টাউন চলতেছে, এখন ওই ম্যানুফ্যাকচারিং লোক পাওয়া যাচ্ছে, বিকজ দেয়ার আর লট অফ কাইন্ড অফ রিট্রেঞ্চমেন্ট এন্ড আদার থিংস। বাট একটা পর্যায়ে যখন আমাদের ম্যানুফ্যাকচারিং বুমটা শুরু হবে তখন কিন্তু উই মাইট নট অ্যাকচুয়ালি ফাইন্ড ম্যানুফ্যাকচারিং লেবার অলসো। সো এই জায়গাটাতে আমার কাছে মনে হয় ফিলোসফিক্যালি, এবং এই জায়গাটা আমি বিএনপির খুব বেশি ওদের এটার ক্ষেত্রে বা অন্য কোনো পার্টির ক্ষেত্রে খুব দেখিনি। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং দিস ইজ সামথিং দ্যাট আই হ্যাভ বিন কাইন্ড অফ সাজেস্টিং এন্ড প্রোপাগেটিং, আমাদের আনএমপ্লয়মেন্ট প্রবলেম মানে অফকোর্স আই কমপ্লিটলি অ্যাগ্রি উইথ দ্য অ্যাসপিরেশন দ্যাট আমাদের মানে 1 কোটি 10 মিলিয়ন বা আরো বেশি মানে জব তৈরি করতে হবে, এবং দ্যাট প্রবলি উইল বি ফর হ্যাভ টু বি ফর ইউথস। আমি আই এম নট মাচ মোর কনসার্ন অ্যাবাউট মানে 40 মিলেনিয়াল জবের ক্ষেত্রে আই এম নট কনফার্ম, ওখানে আনএমপ্লয়মেন্ট এমনি অনেক লো। আই এম মাচ মোর কনসার্ন অন দ্য কাইন্ড অফ ইউথ আনএমপ্লয়মেন্ট, উইচ ইজ অলমোস্ট কাইন্ড অফ গ্র্যাজুয়েট আনএমপ্লয়মেন্ট ইজ মোর দ্যান 50%, উইচ ইজ মানে অ্যাবসলিউটলি মানে ভেরি রিস্কি টাইম বোম দ্যাট উই আর ইন। তো এই জায়গাটাতে ক্ষেত্রে মানে উই হ্যাভ টু হ্যাভ এ proactively outward strategy that we need to send a huge amount of people, যেটা so far we have been sending outside মানে out mainly ব্লু কলার পিপল, আমাদেরকে এখন হোয়াইট কলার পিপল লাইক গ্র্যাজুয়েটদের পাঠাতে হবে। এখন সেই জায়গাটার ক্ষেত্রে দেয়ার উইল বি উই হ্যাভ টু টার্গেট নিউ মার্কেট, পার্টিকুলারলি জাপান অ্যান্ড ইউরোপ অ্যান্ড আদার্স। অলরেডি ওই মার্কেটগুলোতে এক্সেস আছে, কিন্তু যেটা বলে মানে সে ফর এক্সাম্পল ইতালি, গ্রিস, এইসব জায়গায় যে লোকগুলো আছে এরা কিন্তু মোস্টলি দে গো ফর থ্রু ইনফর্মাল চ্যানেল। হ্যাঁ, বাট আমাদের মেল ফর্মাল চ্যানেলটা কিন্তু যাচ্ছে বেসিক্যালি স্টিল মিডল ইস্ট, মালয়েশিয়া, সিঙ্গাপুর। তো ওই জায়গাটাতে আমাদের মানে সিরিয়াস কাজ করতে হবে, সো দ্যাট আমরা প্রতি বছর হয়তো 1 মিলিয়ন শুধু গ্র্যাজুয়েট পাঠানোর চিন্তা করলাম। হ্যাঁ, কারণ আমার প্রতি বছর কিন্তু 0.7 মিলিয়ন গ্র্যাজুয়েটস আর অ্যাকচুয়ালি এন্টারিং ইনটু দ্য জব মার্কেট, এন্ড উই ক্যান অ্যাকচুয়ালি অ্যাবজর্ভ নট মোর দেন 0.2 মিলিয়ন, মানে 7 লাখের মধ্যে মাত্র 2 লাখের বেশি গ্র্যাজুয়েটকে আমরা অ্যাবজর্ভ করতে পারছি না। মেইন সমস্যাটা কিন্তু আসলে গ্র্যাজুয়েট আনএমপ্লয়মেন্ট। আমাদের মানে ওভারঅল আনএমপ্লয়মেন্ট সমস্যাটা থেকে মেইন হচ্ছে গ্র্যাজুয়েট ইউথ আনএমপ্লয়মেন্ট। ওই জায়গা থেকে আমাদেরকে গ্র্যাজুয়েটদেরকে বাইরে পাঠাতে হবে, এবং দ্যাট উই ক্যানট ডু অনলি ইন মিডল ইস্ট, কারণ মিডল ইস্টে আসলে মেইনলি ইজ বেসিক্যালি ব্লু কলার মার্কেট। অফকোর্স মিডল ইস্টেও এখন প্রচুর মানে সেমি ব্লু কলার, সেমি হোয়াইট কলার তৈরি হচ্ছে, বাট আমাদের ইউরোপ, জাপান, ইভেন ইস্ট, ইভেন টু সাম এক্সটেন্ট চায়নাতেও কিন্তু এখন প্রচুর বাংলাদেশি কাজ করছে, শুরু করছে। তো তো এই জায়গাগুলিতে আমাদের আসলে এক ধরনের স্ট্র্যাটেজিক ভিশন নিতে হবে। I have actually not seen that kind of detailed nuances on any of the parties thing. তো ফাহিম So ভাই, সো ভেরি গুড আমি এখানে পয়েন্ট। একটু শেষ করছি। জি ফাহিম ভাই, তো আমি জ্যোতি ভাইয়ের কাছে গিয়ে শেষ করবো আমরা, বাট তাহলে আমরা খুব সুন্দর একটা অ্যাসেসমেন্ট পেলাম, সেটা হচ্ছে যে বিএনপি হ্যাজ পুট ফরওয়ার্ড অ্যান অ্যাম্বিশিয়াস টার্গেট যে 18 মাসে 1 কোটি জব। এটা নিয়ে প্রচুর সন্দেহ এবং প্রশ্ন এটা এসেছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে এটা খুব মানে আউটরেজাস টার্গেট মনে করি না। হ্যাঁ, মানে আমি মনে করি এক্স্যাক্টলি, এটা তো কনজারভেটিভ টার্গেট। জ্যোতি ভাই এবং আপনি দুজনেই বলছেন যেটা সম্ভব, এবং জ্যোতি ভাই একটা ডাইমেনশন এনেছেন
আওয়ামী লীগ সময়কার আপনার চাকরির যোগসূত্র দিয়ে, এবং আপনি সেটাকে আরেকটু স্পেন্ড করে বললেন যে উই হ্যাভ আ গ্র্যাজুয়েট এমপ্লয়মেন্ট প্রবলেম, সেটাও যদি সলভ করতে পারে তাহলে বিএনপি প্রবলি উড বি অ্যাচিভিং ইটস টার্গেট। এবং সেই ক্ষেত্রে বেসিক্যালি একটা বড় প্রশ্ন এসে যাচ্ছে, সেটা হচ্ছে যে ইনভেস্টমেন্টে যদি আমরা ব্যাক করি, তাহলে ইনভেস্টমেন্টের সেক্টরাল চয়েসটা কিন্তু তাহলে খুব ইম্পর্টেন্ট, যেটা বিএনপিতে একটা সেক্টরাল চয়েস দিয়েছে। আমরা সেখানে আর ফিরে যাচ্ছি না। তো যদি ভাই, ওভার টু ইউ টু কনক্লুড অন আমি শুধু একটু বলি, দিস। আমার আমার প্রিন্সিপাল আর্গুমেন্টটা হচ্ছে দিস ক্যানট বি, দিস 10 million জব ক্যানট বি ডান অনলি বাই এফডিআই or ম্যানুফ্যাকচারিং. উই হ্যাভ টু থিঙ্ক বিয়ন্ড ম্যানুফ্যাকচারিং এন্ড এফডিআই. দ্যাট ইজ মাই কাইন্ড অফ প্রিন্সিপাল পয়েন্ট. ভেরি গুড, থ্যাংক ইউ জি। জ্যোতি ভাই। So I actually had two charts. তার মধ্যে একটা ফাহিম you are already mentioned. So looking at that time আমি ওইটা বলছি না, which is যে we have to send more people abroad and also target non-traditional markets, যেটা আপনি যেটা বললেন। হ্যাঁ, so I will let me focus on the another aspect. সেটা হচ্ছে no, this is not it, sorry, uh, sorry, my bad. সেটা হচ্ছে সার্ভিসেস সেক্টর প্রোডাক্টিভিটি। ওকে, সো ওয়ান থিং দ্যাট উই ডোন্ট অফটেন অ্যাপ্রিসিয়েট, যে বাংলাদেশের ডোমেস্টিক সার্ভিসেস সেক্টর আর woefully unproductive. Okay, so this is again, this is World Bank data. This is gross value added per worker. And again, এটা কোভিডের আগের ডেটা, সো আই ডোন্ট ওয়ান্ট টু লুক অ্যাট এনিথিং সিন্স কোভিড বিকজ দ্য ডাটা গোজ জাম্পিং। ঠিক আছে, সো ইউ ক্যান সি যে লাল হচ্ছে বাংলাদেশ অ্যান্ড দেন দ্য গ্রে আর অল দি আদার কান্ট্রিজ। অ্যান্ড ইফ ইউ কম্পেয়ার উইথ সে ইভেন ইন্ডিয়া অর শ্রীলঙ্কা অর থাইল্যান্ড, হ্যাঁ, আমাদের ডোমেস্টিক সার্ভিসেস সেক্টর ইন দ্য ফর্মাল ইকোনমি, আমাদের রিটেল ট্রেড, সেটা রিটেল ট্রেড, ব্যাংকিং, কমিউনিকেশনস, ট্যুরিজম, হ্যাঁ, এই সার্ভিস সেক্টরগুলির প্রোডাক্টিভিটি খুবই লো, রাইট? নাও উই আর আ রিজনেবলি লার্জ কান্ট্রি, রাইট? বাংলাদেশের 180 মিলিয়ন, তার মধ্যে উইথ সলিড মিডল ক্লাস পার্চেসিং পাওয়ারের তো অ্যাটলিস্ট 30-40 মিলিয়ন লোক তো হবে, রাইট? যে রেমিটেন্স যেগুলি ফেরত আসে বিদেশ থেকে, সেই টাকাগুলি কোথায় যায়? ডোমেস্টিক সার্ভিসেসে যায়, রাইট? সো দিস ইজ এন এরিয়া দ্যাট ইজ রাইট ফর মডার্নাইজেশন। সো অনেক এফডিআই আসতে পারে টু টার্গেট দ্য ডোমেস্টিক সার্ভিসেস মার্কেটস। লোকাল ইনভেস্টমেন্টও হতে পারে ইন দিজ এরিয়াস, রাইট? অ্যান্ড দিজ আর নট এনার্জি ইন্টেন্সিভ, যেটা ফাহিম বললেন, যে ম্যানুফ্যাকচারিং এর জন্য তো আমাদের প্রচুর এনার্জি লাগবে, কিন্তু আমাদের যদি রিটেল ট্রেডের এফিসিয়েন্সি ইমপ্রুভ করতে হয়, প্রোডাক্টিভিটি ইমপ্রুভ করতে হয়, দ্যাট ডাজন্ট নিড টু বি এনার্জি ইন্টেন্সিভ, right? What is needed? Needed is supportive regulatory environment, supportive uh, dispute resolution environment, those kind of microeconomic things, right? Better governance, less corruption, those kind of things. সো এখানে কিন্তু আমার মনে হয় এরকম যে দের ইজ সিগনিফিকেন্ট অপরচুনিটিস টু বি হ্যাড হিয়ার। বেসিক্যালি যদি সেম অ্যামাউন্ট অফ সেম ফার্মস, রাইট, সেম কোম্পানিজ, সেম ফার্ম, সেম বিজনেসেস, রাইট, সো উই ডোন্ট নিড নিউ থিংস। যারা আছে তারাই যদি মোর এফিসিয়েন্টলি বিজনেস প্র্যাকটিসগুলি রান করা যায়, there is a potential both for improvement in output as well as reduction in prices. So যদি this is এখানে বোধহয় something. একটু ডিস্টিংগুইশ করার দরকার আছে যে হ্যাঁ, when you are talking about service sector investment, I completely agree about the low productivity and other things, but are we targeting, or should we target about domestic service industry, or like service industry for outside? They say, for example, like BPO and other things, those are targeted for outside market. না না, যেটা আমি ইন্ডিয়া হ্যাজ ট্রাইড, ইন্ডিয়া আউটসাইডটা হ্যাজ আমি অ্যাকচুয়ালি দেখাচ্ছি ডান। না, বিকজ ইউ টকড অ্যাবাউট দ্য আউটসাইড, সো আমি টাইম কনস্ট্যান্ট খালি না না, ডোমেস্টিক আউটসাইড বলতে আমি বলছি, সে ফর এক্সাম্পল আইটি সার্ভিস, বিপিও, কল সেন্টার, ওগুলো হচ্ছে এক্সপোর্ট সার্ভিস, এক্সপোর্ট, নট আচ্ছা আচ্ছা ফিজিক্যাল। আচ্ছা, রাইট। No, I think it could be both. It could be both, right? And they could probably have a feedback loop, right? একটা টার্গেট করলে পরে আরেকটাতে সেটা স্পিল ওভার হতে পারে। সো যদি ভাই টু আন্ডারস্ট্যান্ড, সো বেসিক্যালি আমরা এখানে প্রোডাক্টিভ, আমরা দেখছি বেসিক্যালি সার্ভিসেস প্রোডাক্টিভিটি বলতে পার এন্টারপ্রাইজ কত ভ্যালু ক্রিয়েশন হচ্ছে সেটা পার দেখছি, ইন্ডিভিজুয়াল, পার ওয়ার্কার কত ভ্যালু ক্রিয়েশন হচ্ছে, পার ওয়ার্কার কত ভ্যালু ক্রিয়েশন হচ্ছে। হ্যাঁ। দিস ইজ আ ফ্যান্টাস্টিক পয়েন্ট অ্যান্ড ওয়ান দ্যাট আমি সরকারকে বা সরকার বিভিন্ন প্রতিষ্ঠানকে বলে আসছি, উই আর ক্লিয়ারলি সিইং যে আমরা আসলে
তলানিতে। Tolanite, exactly. And like this could set up another conversation some other time. I wanted to end on this one because this is something we never talk about. হ্যাঁ, we always talk about যেরকম যে আমাদের এফডিআই আনতে হবে, আমাদের বিশাল বিশাল ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, বাট দিজ আর থিংস যেগুলো অলরেডি হচ্ছে, সেটা আমাদেরকে ইমপ্রুভ করতে হবে। And it is also related to the other thing that we are always worried about, যে domestic prices, domestic food prices বলি বা যে কোনো ইনফ্লেশন বলি বা যে কোনো ইয়ে আর কি। সো on this note I want to end basically. অনেক ধন্যবাদ জ্যোতি ভাই। আমার মনে হয় যে এই আজকের আলোচনাটা ইট ইভেন্চুয়ালি ended up being a fantastic extension of let's say the three political parties এবং তারা আপনার কি প্রপোজাল দিয়েছে আমাদের সামনে। তো যারা শুনছিলেন আমাদেরকে এতক্ষণ, আমরা যদি একটু খুব দ্রুত রিক্যাপ করে নিই যে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে আপনার তিনটি রাজনৈতিক দলকে আহ্বান জানানো হয় তাদের প্রপোজাল দিতে, এবং তারা বিএনপি, জামাত ইসলামী এবং এনসিপি তারা তিনটি পৃথক প্রস্তাবনা পেশ করে। সেটা নিয়ে আমরা আলোচনা করলাম গত প্রায় 1.5 ঘন্টা ধরে। আমরা আপনাদের কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় সামনে তুলে নিয়ে এসেছি যেগুলো আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলো শুনবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে একটা সুস্পষ্ট দিক নির্দেশনা এখন থেকেই তারা আপনার তৈরি করে সেটা জনগণের মাধ্যমে প্রচার করা উচিত, এবং অলসো আপনার বিভিন্ন ইনভেস্টার্স যারা আছেন তারা শুনছেন তাদের কাছে পৌঁছানো উচিত। সেই ক্ষেত্রে বিএনপি হয়তো খুব ভালো একটা কাজ করেছে, কিন্তু এটা অন্যান্য দলগুলোর প্রতিও একটা সিগন্যাল যে তাদেরও এটাকে জরুরি ভিত্তিতে বিবেচনা করে সেই বিষয়ে আরো সুদৃঢ় পরিকল্পনা পেশ করা উচিত। সেটার একটা রূপরেখা নিয়ে আমরা এখানে আলোচনা করেছি। আমরা আশা করব যে আমাদের আলোচনাটি একটা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিবে রাজনৈতিক দলগুলোকে। এবং আমরা বারবার যেটা বলে এসেছি, আমাদের অর্থনীতির 12টা আলোচনার উদ্দেশ্যই হচ্ছে সরকার এবং রাজনৈতিক দলগুলোকে একটি সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেওয়া, তারা যাতে তথ্য উপাত্তগুলো পায় এবং সেই বিষয়গুলো বিবেচনা করে তাদের দিক নির্দেশনাগুলো তৈরি করে। তো আমাদেরকে শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের রেকর্ডিংটি ব্রেইনের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে আপনাদের সবার কাছে। আপনারা ভবিষ্যতে আমাদের আলোচনায় অংশগ্রহণ করবেন, শুনবেন এবং আপনাদের প্রশ্নগুলো আমাদের কাছে পৌঁছে দেবেন, সেই আশা ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। লাইভ বন্ধ করেছো?